মেঘ যখন প্রথম রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে তখন তার জীবনে কিছুই সাধারণ ছিল না। সবার চোখে সে ছিল এক সাধারণ, কিছুটা ম্লান ছেলে যার জীবন চলছিল খুবই সাধারণ ছন্দে। রেস্টুরেন্টে কাজ করতো, কারোর সঙ্গে কোনো বিশেষ সম্পর্ক ছিল না এবং প্রতিদিনের কাজের ফাঁকে শুধু জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু কেউ জানতো না যে মেঘের এই সাধারণ জীবন আসলে এক গোপন পরিচয়কে ঢেকে রাখে। তার সন্ধ্যা কখনো একরকম ছিল না, একে একে শুরু হয়ে যেত তার আরেকটি অন্ধকার জগৎ, মাফিয়ার সম্রাটের জীবন। নাতাশা ছিল রেস্টুরেন্টের নিয়মিত কাস্টমার। একদিন মেঘ তাকে রিসিভ করলো, তার চোখে আগ্রহের ঝিলিক ছিল, তবে সে সেই ঝিলিক দেখানোর সুযোগ কখনো দেয়নি। প্রথম দেখাতেই নাতাশা অনুভব করেছিল মেঘের মধ্যে কিছু আলাদা ব্যাপার আছে, কিন্তু কি সেটা বুঝতে পারেনি। মেঘ তার চোখ থেকে সরে গেল, এক অদ্ভুত ধরনের দূরত্ব তৈরি করলো, যেন কিছুই বলতে চায় কিন্তু কিছু বলার সাহস পায় না। পরিবর্তে কিছুদিন নাতাশা আরও অনেকবার রেস্টুরেন্টে আসতে শুরু করলো, তবে সে জানতো না যে মেঘ আসলে কে। তবে একদিন কিছু ঘটলো যা তাদের সম্পর্কে কপাল খুলে দিল। রেস্টুরেন্টে মেঘের পরিচিতি কম ছিল, বেশিরভাগ সময় সে রেস্টুরেন্টের কর্মচারী হিসেবেই উপস্থিত থাকতো, কাউকে তার সম্পর্কে কিছুই জানাতে চাইতো না। কিন্তু নাতাশা এক ধরনের রহস্য অনুভব করেছিল, মেঘের মাঝে এমন কিছু ছিল যা অন্যদের মাঝে ছিল না। সে নিজেও জানতো না কেন, কিন্তু তাকে দেখতে এক ধরনের অদ্ভুত শান্তি মনে হতো। এক সন্ধ্যায় রেস্টুরেন্টের ব্যস্ত সময়ের মধ্যেই মেঘ নাতাশার পাশে বসে থাকা এক অতিথির সাথে কিছু তর্কে জড়িয়ে পড়েছিল। এই তর্ক দেখতে পেয়ে নাতাশা অবাক হয়েছিল। মেঘ এত শান্ত থাকার পরেও কিভাবে একে একে উত্তেজিত হয়ে ওঠে। কিছুতেই শান্তি ফিরে না পেয়ে সে মেঘের দিকে এক দৃষ্টিতে তাকায়, যেন তাকে প্রশ্ন করতে চায়। নাতাশার চোখে ছিল এক ধরনের চ্যালেঞ্জ, আর মেঘ সে চ্যালেঞ্জের দিকে তাকিয়েই বলল, মাঝে মাঝে কিছু বিষয় তোমার কাছে স্পষ্ট না থাকলেও তা তেমন গুরুত্বপূর্ণ নয়। আমরা জানি না কখন আমাদের পিছু আসবে কিছু যা আমাদের দুর্বল করে ফেলবে। নাতাশা অবাক হয়ে মেঘের কথাগুলো শুনেছিল। তার এই অদ্ভুত মন্তব্যের মধ্যে যেন এক ধরনের হুমকি ছিল, কিন্তু সোজাসাপটা কিছুই নয়। মেঘের কণ্ঠে যে তীব্রতা ছিল তা দেখে নাতাশার মনে সন্দেহ বাড়তে শুরু করে। কিন্তু সেদিন সন্ধ্যায় রেস্টুরেন্ট বন্ধ হবার পর মেঘ যখন বাইকের গলিতে বেরিয়ে যাচ্ছিল তখন নাতাশা অবাক হয়ে দেখলো এক অজানা গাড়ি তার দিকে চলে আসছিল। গাড়িটি হঠাৎ থামলো এবং এক ব্যক্তি মেঘকে দেখে বলল, তুমি প্রস্তুত আছো সর্দার? এই শব্দগুলো শুনে নাতাশার মধ্যে এক শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারছিল না কেন, কিন্তু তাকে কিছু তো ঘটে যাচ্ছে সে নিশ্চিত ছিল। মেঘের হাতে কি এমন কিছু ছিল যা নাতাশাকে জানতে পারতো না। গাড়ির লোকটি মেঘের কাছে এসে কিছু কথা বলল, আর মেঘ কিছু না বলেই গাড়ির দিকে এগিয়ে গেল। নাতাশা বুঝতে পারছিল না তার মধ্যে কিছু রহস্য লুকিয়েছিল যা একদিন তাকে জানতেই হবে। নাতাশার আদে মেঘকে সেই গাড়ির দিকে চলে যেতে দেখে তার মনের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হলো। সে জানতো না কেন মেঘ এমন আচরণ করলো, তবে সে বুঝতে পারছিল না যে এই আচরণ আসলে তাকে কোথায় নিয়ে যাবে। সে পুরো রাতটা ঘুমাতে পারেনি। মেঘের সাথে তার অদ্ভুত এক প্রথম সাক্ষাৎ এবং তার পরের ঘটনা নিয়ে তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। পরদিন সকালে নাতাশা আবার রেস্টুরেন্টে চলে আসো। মেঘ ছিল আগের মতোই শান্ত, নীরব। নাতাশা তার দিকেই তাকিয়েছিল, কিন্তু আজ তার মধ্যে সেই রহস্যভাবটা আর ছিল না। সে ভাবছিল, কি এমন হতে পারে যে একজন সাধারণ ছেলে এমন আচরণ করতে পারে? এদিন মেঘ কিছুটা বেশি সবসময় নিয়েই কাজ করছিল, যেন অন্য কিছু থেকে বিরতি নিতে চায়। নাতাশা আবার তাকে লক্ষ্য করলো, কিন্তু এবার সে সরাসরি মেঘের কাছেই চলে গেল। কিছু জানলে ভালো হবে। কি? নাতাশা বলল, গতকাল রাতে সেই মানুষটি কে ছিল? তুমি কোথায় গিয়েছিলে? মেঘ হঠাৎ তার দিকে তাকিয়ে কিছু সময় চুপ রইল, এরপর গম্ভীরভাবে শ্বাস নিয়ে বলল, এটা তুমি জানার মতো কিছু না। আমি যেখানেই যাই আমার জীবন আমার নিজস্ব। নাতাশা কিছুক্ষণ নীরব দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল মেঘের মধ্যে কিছু গভীর সন্ত্রাস রয়েছে যা সে কাউকেই জানতে চায় না, কিন্তু তার মধ্যে এক আকর্ষণ ছিল যা তাকে মেঘের সম্পর্কে আরও জানার জন্য উদ্বুদ্ধ করেছিল। একদিন দুপুরে রেস্টুরেন্টের কাজে ব্যস্ত থাকাকালীন মেঘ সবার দৃষ্টি এড়িয়ে বাড়ির দিকে চলে যায়। নাতাশা সেখান থেকে তার চলার পথ অনুসরণ করলো। মেঘ যখন একটা গলিতে ঢুকলো, নাতাশা একটু পিছু দাঁড়িয়ে খেয়াল করলো মেঘ কারোর সাথে কথা বলছিল এবং তার গায়ের পোশাক থেকে জানা গেল এটি একটি অন্ধকার জগতের এক চেনা নাম। তার চোখে স্পষ্ট হয়ে ওঠে মেঘ এক মাফিয়া গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। তার নিজের জীবনের পুরো চিত্র বদলে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কিভাবে মেঘ এমন দ্বৈত জীবন চালাতে পারে। এর মানে কি রেস্টুরেন্টের ওই সাধারণ ছেলে আসলে এক মাফিয়া সম্রাট,
নাতাশার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরতে থাকলো, কিন্তু একটাই প্রশ্ন যা তার সবচেয়ে বেশি অবাক করেছিল, আর মনে মনে বলেছিল, কি কারণে মেঘ তার এই গোপন জীবন লুকিয়ে রেখেছে, এবং তার সাথে সম্পর্কের মধ্যে কি আসলে কিছু সত্য রয়েছে, নাকি সবই ছলনা? নাতাশার মনের মধ্যে মেঘ সম্পর্কে সন্দেহ বেরিয়ে চলেছিল। সে জানতো কিছু একটা গড়বড় রয়েছে, তবে কি সেটা তা সে ঠিকঠাক বুঝতে পারছিল না। মেঘকে তার অন্ধকার জীবনের দিকে টেনে নিয়ে যাওয়ার পেছনে কি কারণ ছিল, তার খোঁজ করার জন্য নাতাশা আরেকটু গভীরভাবে মেঘের আচরণ লক্ষ্য করতে শুরু করলো। একদিন দুপুরের পর যখন রেস্টুরেন্টের ক্রমাগত ব্যস্ততা ছিল, নাতাশা দেখলো মেঘ এক অদ্ভুতভাবে এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তার কণ্ঠে তীব্র কিছু ছিল যা সাধারণভাবে মেঘের কাছে কখনোই দেখা যায়নি। ফোনের এক পাশে কথা বলার সময় তার মুখের মধ্যে কোনো ধরনের চাপ অনুভূতি হচ্ছিল, যেন সে বিপদে পড়েছে। নাতাশা বুঝতে পারলো সে এক মহা বিপদের দিকেই যাচ্ছিল। কিছু সময় পর মেঘ আবার আগের মতো রেস্টুরেন্টের কাছে ফিরল, কিন্তু এবার নাতাশা তার পিছু পিছু চলতে শুরু করলো। সে জানতো না, তবে তার মনে ছিল একটা গভীর আগ্রহ। সে জানতে চায় মেঘ আসলে কি ধরনের মানুষ। সে তার পিছু পিছু শহরের এক নির্জন এলাকায় ঢুকলো, যেখানে মেঘ এক গলির মধ্যে চলে গেল। নাতাশা কিছু দূর দাঁড়িয়েই দেখলো মেঘ একটা সিল ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। নাতাশা একটু চিন্তিত হয়ে তার পেছন পেছন চলতে লাগলো, তাকে অনুসরণ করলো না এমনটাই মনে হচ্ছিল। এরপরই সে এক কোণার পাশে দাঁড়িয়ে গলি থেকে কিছু শব্দ শুনতে পেল। এক মুহূর্তে সে স্পষ্টভাবে শুনতে পেল মেঘের গলার নিচে আসা একজন পুরুষের কড়া কণ্ঠ। আজকের কাজটা মেটানোর জন্য কিছু দেরি হলে চলবে না মেঘ, যদি 1 মিনিটও বিলম্ব করো তোমার সব কিছু শেষ। নাতাশা একেবারেই অবাক হয়ে গেল। সে বুঝতে পারল এই মাফিয়া গ্রুপের সঙ্গে মেঘের সম্পর্ক এতটাই গভীর যে সে এর বাইরে কিছুই জানতে পারে না। এই এক বিপদযুক্ত জীবন যেখানে মেঘের অস্তিত্ব পুরোপুরি খাপ খায়। মেঘ তখনও পুরোদমে মাফিয়া গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আলোচনায় মগ্ন ছিল। সে কিছু শব্দ শোনালো। যা করতে বলেছি তা করতে হবে, কেউ কোনো প্রশ্ন তুলবে না। আমি এই কাজ শেষ করব, তারপর সব কিছু সুরক্ষিত হবে। নাতাশার হৃদয়ে একরকম শঙ্কা তৈরি হয়েছিল। এই নতুন মেঘ, এই মানুষটা, সে তার চোখের সামনে এক সাধারণ রেস্টুরেন্টের কর্মী ছিল। সেই মেঘ আসলে এই ভয়ঙ্কর জীবনের অংশ, যেটা সে আগে কখনো অনুভব করতে পারেনি। সে সেখান থেকে চুপচাপ ফিরে এলো, কিন্তু তার মনের মধ্যে এক গভীর কষ্ট শুরু হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না সে কি করবে। মেঘ যদি এমন কেউ হয়, তবে তার মধ্যে কিভাবে সে আবার বিশ্বাস রাখবে? সে কি সত্যি মেঘের কাছে নিরাপদ ছিল? মনে মনে নাতাশা নিজেকে প্রশ্ন করতে থাকলো। আমি কি মেঘকে ভালোবাসি, নাকি আমি তার কাছে একটা বিপদের শিকার হতে যাচ্ছি? এইভাবেই নাতাশা অনুভব করেছিল তার জীবন এই অদ্ভুত সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে, এবং সে নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে হয়তো তার সামনে আরও অনেক কঠিন সিদ্ধান্ত আসবে। নাতাশা জানতো এখন আর সে কিছুই এড়াতে পারবে না। মেঘের অন্ধকার দুনিয়া সম্পর্কে যতটুকু সে জানতো তার চেয়েও বেশি কিছু বুঝতে না পারার অস্তিত্ব তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। সে তার মন থেকে মেঘের প্রতি বিশ্বাসের ঝুলিকে টানতে চেষ্টা করেছিল, কিন্তু প্রতিটি নতুন আবিষ্কার তার সামনে আরও গভীর গর্তের মতো প্রশ্ন উঠেছিল। আজ সে সিদ্ধান্ত নিল মেঘের কাছে সবকিছু স্পষ্টভাবে জানতে হবে, যা তাকে শুধু খুঁজে বের করতে নয় বরং মোকাবেলা করতে হবে। রেস্টুরেন্টের কাজ চলছিল, কিন্তু নাতাশার মনে ছিল অন্য জায়গায়। সে জানতো কিছু একটা ঘটতে চলেছে। মেঘ এরই মধ্যে ওই গলিতে গিয়ে কিছু কাজ শেষ করেছে, তবে তার মধ্যে কিছু একটা রয়েছে যা সে এতদিন ধরে চুপচাপ রেখে এসেছিল। নাতাশা আরও একবার ঠিক করলো সে মেঘের সঙ্গে মুখোমুখি কথা বলবে, তাকে সব প্রশ্ন করবে, সব কিছু জানবে। কিছু সময় পর যখন রেস্টুরেন্টে প্রায় বন্ধ হওয়ার সময়, নাতাশা মেঘের এক পাশে ডেকে বলল, আমাদের কথা বলতে হবে, এখন কোনো অজুহাত থাকবে না। আমি জানি তুমি কি করো, আর তুমি কিভাবে এটা লুকিয়ে রাখো। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই মেঘ। মেঘ কিছু সময় চুপ থেকে তারপর গম্ভীর শ্বাস ফেলে বলল, তুমি যা জানার চাও তা তোমার পক্ষে ভালো নয় নাতাশা। আমি চাই না তুমি এসবের মধ্যে জড়াও। আমার পক্ষে ভালো নয়? নাতাশা প্রায় চিৎকার করে উঠল। তুমি জানো, আমাকে যদি কিছু না বলো তবে আমি নিজেই জানবো আমি তোমার পাশে আছি। কিন্তু যদি তুমি আমার কাছে কিছু লুকিয়ে রাখো, তো আমি জানি না আমাদের সম্পর্ক কোথায় যাবে। মেঘ এক মুহূর্ত চুপ থেকে তার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি জানতে চাও নাতাশা যে আমি আসলে কে? সেটা জানলে তুমি আমাকে কখনো সহ্য করতে পারবে না। আমার জীবনের কোনো অংশে তুমি নেই। তোমার জীবন যে পথে চলছে তার সঙ্গে আমি হতে পারবো না। কিন্তু যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো, তবে তুমি জানবে আমি অন্ধকার জীবন নিয়ে থাকতে পারি, কিন্তু সেটা কখনো তোমার জন্য নিরাপদ হবে না।
নাতাশা কিছুক্ষণ নীরব ছিল। তার মনে চলছিল নানা অনুভূতির ঝড়। সে জানতো না মেঘের এই কথা কিভাবে গ্রহণ করবে। তার ভালোবাসার মানুষটি যদি এমন বিপদের পথে চলে তবে সে কি করবে? এমন সময় মেঘ বলে, একটা শেষ চুক্তি হতে চলেছে। আমাকে শেষ কাজটা করতে হবে, এরপর সব কিছু চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি আমার পাশে থাকতে চাও তাহলে একে একে এসব অন্ধকার দুনিয়ায় তোমাকে গিলে ফেলবে। তুমি যদি মেনে নিতে চাও তবে এই শেষ চুক্তিতে আমার সাথে থাকো, নইলে। মেঘ কিছু বলতে বলতে থামলো, যেন তার কথা আর শেষ করতে পারছিল না। নাতাশার মনে এক ধরনের ভয় তৈরি হয়েছিল, কিন্তু সেই ভয় নিয়ে সে যদি মেঘকে ছাড়তে পারে তবে তা সম্ভব না। মেঘের কথা শোনার পর তার জীবনে কি করতে হবে সে সিদ্ধান্ত নিল। সে একদম স্থিরভাবে বলল, আমি তোমার সঙ্গে থাকবো মেঘ, যতই অন্ধকার হোক, তুমি যেখানেই যাও আমি তোমার সাথে থাকবো। মেঘ এক মুহূর্তের জন্য নাতাশার দিকে তাকিয়ে তার হাত ধরে বলল, তুমি জানো নাতাশা, আমি তোমাকে সুখী করতে পারবো না, কিন্তু তোমার ভালোবাসার জন্য আমি তোমার জীবন বিপদের মুখে ফেলে দেব। নাতাশা জানতো তার এই সিদ্ধান্ত এক কঠিন পথে নিয়ে যাবে, কিন্তু সে প্রস্তুত ছিল। মেঘের সঙ্গে তার সম্পর্কের পরিণতি কি হবে সে সবই বলবে। তবে সে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি ছিল তাতে কোনো সন্দেহ ছিল না। নাতাশা মেঘের সাথে তার সিদ্ধান্তে অবিচল ছিল। মনের মধ্যে ভয় ছিল, কিন্তু সেই ভয় তার মধ্যে এক অদ্ভুত শক্তিরও সৃষ্টি করেছিল। মেঘের সঙ্গে থাকতে তার কোনো বিকল্প ছিল না। মেঘ তাকে বারবার সতর্ক করেছিল, কিন্তু নাতাশা জানতো মেঘের জীবনটি এক অন্ধকার দুনিয়ার মধ্যে লুকানো, আর সেখানে তার কোনো কিছুই সহজ নয়। তবুও সে শেষ পর্যন্ত মেঘের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি সেই সিদ্ধান্ত তার জন্য কতটা বিপজ্জনক হতে পারে তাও সে জানতো। একদিন রাতে যখন রেস্টুরেন্ট বন্ধ ছিল, মেঘ নাতাশা একটি পুরনো গোদামে গিয়েছিল। এখানে তার পুরনো সম্পর্কের সদস্যের সাথে একটি চূড়ান্ত চুক্তি ছিল। মেঘ জানতো এই কাজ শেষ হলে তার জীবনে সবকিছু পাল্টা যাবে, হয়তো একেবারে শেষ হয়ে যাবে। নাতাশা তার পাশেই দাঁড়িয়েছিল, তবে সে জানতো না আসলে তারা কি করতে চলেছে। গুদামের ভেতর একদল মানুষ দাঁড়িয়েছিল, প্রত্যেকে এক অদ্ভুত চুপচাপ পরিবেশেই ছিল। তারা সবাই মেঘকে দেখে মাথা নত করেছিল, কিন্তু মেঘ সবার দিকে একবার তাকিয়ে বলল, আজকের কাজটা শেষ করতে হবে, এরপর আমি এই জীবনকে পুরোপুরি ছাড়বো। নাতাশা তার পাশে দাঁড়িয়ে কিছু বুঝতে পারছিল না। সে জানতো মেঘের সাথে তার সম্পর্ক শেষ হয়ে যাবে না, কিন্তু এই কাজের পর তাদের জীবনে কি হবে তা কেউই জানতো না। মেঘ যদি এই কাজটা সফলভাবে শেষ করতে পারে তবে তার অন্ধকার জীবন আসলেই বদলে যাবে। তবে প্রশ্ন ছিল, শেষ কাজটা কি? মেঘ এক ব্যক্তি থেকে একটা ছোট্ট বক্স নিল, যা তার হাতে তুলে নিয়ে বলল, এটা শেষবারের মতো, তারপর আমাদের দুজনের জন্য নতুন পথ খোলা থাকবে। এই কাজ শেষ করলেই সব কিছু শেষ হয়ে যাবে, কোনো পেছন ফিরে তাকানোর সুযোগ থাকবে না। নাতাশা তাকিয়েছিল, তার চোখে কিছুটা আতঙ্ক ছিল, কিন্তু সে কোনো কথাই বলল না। তার মধ্যে এমন এক অদ্ভুত আবেগ ছিল, সে একদিকে মেঘের প্রতি বিশ্বাস রেখেছিল, অন্যদিকে তার মধ্যে ভয়ও ছিল। কিছু সময় পর গুদামের ভেতর এক দমবন্ধ পরিবেশ তৈরি হয়ে গেল। মেঘ বক্সটি খুলে দেখলো সেখানে কিছু দলিল ছিল, যা তাকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। তার চোখে এক ঝলক ক্ষোভ ও চিন্তা ফুটে উঠল, কিন্তু তাতেই সে স্থিরভাবেই বলল, এই কাজই আমাকে শেষ করতে হবে। যদি কিছু ভুল হয় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, তবে আমার পথ ভিন্ন হতে চলেছে। নাতাশা তার পাশে দাঁড়িয়েই ছিল, কিন্তু তাকে কোনোভাবেই মেঘের সিদ্ধান্তে বাধা দিতে পারছিল না। তার মনের মধ্যে এক অদ্ভুত প্রশ্ন ছিল, এই কাজের পর তাদের সম্পর্ক কিভাবে থাকবে? মেঘ যদি এই শেষের কাজটি করতে গিয়ে বিপদে পড়ে তাহলে কি সে তাকে ছাড়বে? মেঘ তারপর দলিলগুলো নিয়ে গোপনে গুদামের এক কোণায় গিয়ে কিছু সময় কাটালো। যখন এক ট্রাক ঘরটিতে সব কিছু থেমেছিল, কিছু সময় পর সে ফিরে এসে বলল, এই কাজটি শেষ নাতাশা, সব কিছু বদলে যাবে। তবে আমাদের সম্পর্ক নিয়ে যা কিছু শুরু হয়েছে তা চলতে থাকবে। তুমি কি আমার সাথে থাকবে? নাতাশা এক মুহূর্ত চুপ ছিল, তারপর দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি তোমার সাথে আছি মেঘ। আমরা একসঙ্গে এই অন্ধকার জীবন পেরিয়ে নতুন কিছু শুরু করব। মেঘ তার হাতে হাত রেখে বলল, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে সব কিছু নতুনভাবে শুরু হবে, আমাদের কোনো পিছু ফিরে তাকানোর সুযোগ নেই। এইভাবেই মেঘ এবং নাতাশার এক নতুন সিদ্ধান্ত নিয়েছিল। শেষ কাজ সম্পূর্ণ হয়ে যাবার পর তাদের জীবনে এক নতুন মোড়ে আসতে চলেছিল, যেখানে অন্ধকার আর আলো একত্রিত হবে। কিন্তু এর ফলাফল কি হবে তার সময়ই বলবে। মেঘের শেষ কাজ শেষ হয়ে গেছে, কিন্তু সে জানতো না যে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। গুদামে যা ঘটেছিল তা এক অদ্ভুত শঙ্কার জন্ম দিয়েছিল। সে অনুভব করেছিল তার জীবনে এবং নাতাশার জীবন এখন এক অবর্ণীয় ঝুঁকির মধ্যে পড়েছে। আর নাতাশা মেঘের সঙ্গে থাকার তার দৃঢ় সিদ্ধান্তে কিছুটা হলেও
শান্তি পেতে চাইলেও তার মনের মধ্যে নতুন প্রশ্নগুলো ঘুরতে শুরু করেছিল। রাতের গভীরে যখন সবাই বাড়িতে চলে গিয়েছিল, মেঘও নাতাশার রেস্টুরেন্টের সেমি অন্ধকার কোণে বসেছিল। মেঘ নিজের অন্ধকার দুনিয়া থেকে সরে আসার ইচ্ছে প্রকাশ করেছিল, কিন্তু সে জানতো এই দুনিয়া তার কোনো সিদ্ধান্তই সহজ নয়। তাকে এবং নাতাশাকে এখন এক নতুন পথে চলতে হবে, যেখানে তাদের সম্পর্কের ভবিষ্যৎ এক ধোঁয়াশা। বিপদ আসবে এবং যাবে, তবে তারা যদি একসঙ্গে থাকতে চায় তবে তাদের অনেক চ্যালেঞ্জ পার করতে হবে। মেঘ ধীরে ধীরে নাতাশার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি আমার সঙ্গে থাকতে চাও, কিন্তু তোমার জন্য এই জীবনটা কখনো সহজ হবে না। আমি প্রতিটি পদক্ষেপে তোমাকে বিপদে ফেলবো, তবে তুমি যদি আমার পাশে থাকতে চাও তাহলে আমাদের পথ এক হবে। নাতাশা এক মুহূর্ত চুপ থেকে তার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি কি ধরনের মানুষ মেঘ, কিন্তু আমি জানি না তোমার এই অন্ধকার দুনিয়ার বাইরে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তুমি আমাকে আগেই বলেছিলে যদি আমি তোমার সঙ্গে থাকতে চাই তবে আমি অন্ধকারের মধ্যে চলে যাব। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি তোমার সঙ্গে থাকব, কিন্তু এখন কি করতে হবে? মেঘ এক দীর্ঘশ্বাস ফেলল। আমার সাথে থাকতে চাইলে এটা এক ভয়ঙ্কর পথে নিয়ে যাবে। শেষ কাজ শেষ হলেও অনেক কিছু অদ্ভুত হয়ে যাবে। আমি জানি তোমাকে আগেই সতর্ক করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর কিছু বলা সম্ভব নয়। এই জীবনকে ছাড়ার আর কোনো উপায়ও নেই। তুমিই পারো সব কিছু বদলে দিতে, কিন্তু সেটা যদি তুমি না চাও তবে তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। তবে এর পরিণতি কি হবে ভেবেও সে কিছু করতে পারছিল না। মেঘ নিজের সিদ্ধান্তে এতটাই অস্থির ছিল যে তার চিন্তা ভাবনা বন্ধ হয়ে গিয়েছিল। তবে নাতাশা কোনো দুশ্চিন্তা না করেই বলল, আমি তোমার সঙ্গে থাকবো মেঘ, যা হবে তা আমাকেও মোকাবেলা করতে হবে। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। অন্যদিকে সেই রাতেই গুদাম থেকে ফিরে আসার পর মেঘ লক্ষ্য করলো যে কিছু অচেনা মুখ তার গতিবিধি অনুসরণ করছে। তার চোখে তখন সতর্কতার সংকেত, আর সে জানতো এর ওপর আরেকটি চাপ আসতে চলেছে। সে নাতাশাকে সাবধান করে দিয়ে বলল, কিছু বদলাতে চাচ্ছে নাতাশা, আমাদের একসাথে পালাতে হবে যত দ্রুত সম্ভব। এখান থেকে বেরিয়ে চলো, তারা আমাদের পিছনে আছে। নাতাশা কিছুটা অবাক হয়ে তাকালো, তবে মেঘের চোখের মধ্যে ভয় দেখলে বুঝলো এবার তারা বড় বিপদের মধ্যেই পড়েছে। মেঘ তাকে দ্রুত গাড়ির দিকে নিয়ে চলে গেল, কিন্তু রাস্তার একে তাদের ওপর আরও কয়েকটি গাড়ি এসে ভিড়ল। মেঘ জানতো এই মুহূর্তে তাদের একমাত্র লক্ষ্য হলো নিরাপত্তা। তার জীবন এখন অতীতের সমস্ত শক্তি এবং গোপনীয়তার এক চরম পরিণতি হতে দাঁড়িয়েছে। তোমাকে রক্ষা করার জন্য আমি কিছু করতে পারবো না নাতাশা। এই গোপন জীবনে যে এতটুকু বাস্তব হয়ে দাঁড়াতে পারে তা আমি কখনো ভাবিনি। মেঘ বলল, আর তার কণ্ঠে অনুশোচনা ছিল। নাতাশা অদ্ভুত এক অনুভূতির মাঝে ছিল। তার সামনে অবধি এত দীর্ঘ পথ ছিল, এখন সে বুঝতে পারছিল মেঘের সাথে তার সম্পর্ক এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে পড়েছে। সে কেবল আশা করতেই পারছিল যে তারা একসাথে থাকলে তারা এই বিপদ কাটিয়ে উঠতে পারবে। মেঘ এবং নাতাশা দ্রুত গাড়িতে উঠেছিল, কিন্তু তাদের পিছু নিয়ে আসা গাড়িগুলো সংখ্যা বাড়ছিল। নাতাশা জানতো তাদের মধ্যে কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। মেঘের মুখে ভয় এবং তাড়াহুড়ো স্পষ্ট ছিল। তার চোখের দিকে তাকিয়ে নাতাশা বুঝতে পেরেছিল এই যাত্রা তাদের জন্য খুব সহজ হতে চলছে না। মেঘ, তারা কে? কেন আমাদের পিছনে রাখছে? নাতাশা জিজ্ঞেস করল। তার কণ্ঠে আতঙ্ক ছিল, কিন্তু মেঘ কিছু না বলে গাড়ি চালাতে থাকলো। তারা আমার অতীতের লোক নাতাশা। মেঘের মুখে এক ঝলক টেনশন ছিল। এই জীবন আমাকে পরিত্যাগ করতে বললেও আমার অতীত আমাকে ছাড়বে না। তারা আমাকে শেষ করতে চাইছে। গাড়ি ত্বরণ আরও বাড়ালো। মেঘ আরও দ্রুতার সাথে চালাতে লাগলো। রাস্তার অন্ধকারে কয়েকটি গাড়ি তাদের পিছু নিচ্ছিল, যেন একেবারে তাদের ধরার জন্য প্রস্তুত। নাতাশার শরীরের মধ্যে কাঁপুনি ছিল। সে জানতো তারা এখন বিপদের মধ্যে, তবে সে মেঘের পাশে থাকা দৃঢ় সংকল্পে এগিয়ে চলেছিল। আমাদের কিছু করতে হবে মেঘ, নাতাশা তীব্রভাবে বলল। এভাবে পালিয়ে গেলে কখনো পালাতে পারবো না। আমাদের একটা পরিকল্পনা করা লাগবে। মেঘ দ্রুত তার দিকে তাকালো, তারপর চিন্তা করলো। আমাদের আগে একটা নিরাপদ জায়গা যেতে হবে, তারপরেই আমি তাদের মোকাবিলা করব। গাড়ি আরও দ্রুত চলছিল। রাস্তার একাধিক বাঁক পেরিয়ে তারা এক প্রান্তর এলাকায় চলে এলো, যেখানে গাড়ির তাড়া কম ছিল। কিন্তু মেঘ জানতো এখানেও তারা নিরাপদ নয়। গাড়ি থামিয়ে মেঘ নাতাশার এক ঝলক দেখে বলল, তুমি প্রস্তুত তো? কারণ এবার সত্যিকারের যুদ্ধ শুরু হবে। নাতাশা মেঘের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার সাথে আছি মেঘ, যা কিছু আসুক আমরা একসাথে এর মোকাবেলা করব। তবে এরই মধ্যে নাতাশা লক্ষ্য করলো মেঘের অন্ধকার জীবনের পরিণতি সময় এসে পৌঁছেছে। যতই দ্রুত পালানো হোক, মেঘের অতীত তাকে ছাড়তে চায় না। এই অতীত তাকে কিভাবে আটকাবে সে তাকে মেনে নিতে হবে। তারা একটি নির্জন বাড়ির কাছে এসে পৌঁছালো। মেঘ দ্রুত দরজাটি খুলে ভেতরে ঢুকলো এবং নাতাশাও তার পেছনে চলে এলো।
সেই বাড়ি ছিল পুরনো, তবে এখানে মেঘ তার আগের সঙ্গীদের কাছে নিরাপদ থাকতে পারবে। একদিকে মেঘ প্রস্তুত হচ্ছিল, অপরদিকে নাতাশা অবাক হয়ে ভাবছিল তার জীবন এত সহজ ছিল না যতটা সে ভাবত। কিছু সময় পর একটি পুরনো ফোনে মেঘ অচেনা নাম্বারে কল করলো। সে জানতো এই ফোন কল তার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। তুমি প্রস্তুত তো মেঘ? ফোনের অপর প্রান্তে একজন কণ্ঠে ধ্বনিত হলো। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর করলো, হ্যাঁ আমি প্রস্তুত। আমি পালাবো না, এবার আমি এই জীবনের শেষ করা মুছতে চাই। নাতাশা কৌতূহল হয়ে মেঘের দিকে তাকালো, তারপর তার কণ্ঠে বলল, তুমি কি করছো মেঘ? তুমি কি তাদের সাথে একটা চুক্তি করবে? মেঘ এক ঝলক তার দিকে তাকিয়ে বলল, এটা শেষ চুক্তি। আমি জানি আর কিছু করার নেই, এই জীবন থেকে মুক্তি পাবো। তবে তুমি যদি আমার পাশে থাকতে চাও, তুমি যতদূর পারো আমাকে সাহায্য করো। আর যদি তুমি ভয় পাও তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। নাতাশা এক মুহূর্ত ভাবলো, তারপর মেঘের পাশে দাঁড়িয়ে বলল, আমি তোমার সাথে আছি মেঘ। তুমি যদি নিজের জীবন নতুনভাবে শুরু করতে চাও তাহলে আমি তোমার পাশে থাকব। তবে একসাথে এই অন্ধকার জীবন থেকে বেরোতে হবে। এইভাবেই মেঘ ও নাতাশা তাদের জীবন রক্ষার জন্য নতুন পথে পা বাড়ালো। কিন্তু তাদের সামনে আরও অনেক বাধা আসতে চলেছে। তাদের সম্পর্কের এই গভীরতা যে কোনো মুহূর্তের হুমকির মধ্যে পড়তে পারে। মেঘ এবং নাতাশা এখন এক নতুন বাস্তবতার মধ্যে ঢুকে পড়েছে। গোপন জীবন থেকে পালিয়ে তারা একটা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু জানতো এখানে তাদের নিরাপত্তা দীর্ঘস্থায়ী হবে না। মেঘের সাথে তার সম্পর্ক যত গভীর হচ্ছিল ততই নাতাশার মনে ভয় ঢুকছিল। মেঘের অতীত, তার অন্ধকার দুনিয়া যে কোনো সময় তাদের কাছে এসে বিচ্ছিরি হয়ে যেতে পারে। মেঘ ফোনে কথা বলছিল আর নাতাশা তার পাশেই দাঁড়িয়েছিল। তার চোখে কিছুটা অসুবিধা ও শঙ্কা ছিল। সে জানতো এই বিপদ কাটানোর একমাত্র উপায় হলো মেঘের সাথে থাকা, কিন্তু সেই জীবন কি তার জন্য নিরাপদ ছিল? সে যতই নিজেকে বোঝাতে চেষ্টা করুক না কেন, তার মনে একটা প্রশ্নই আটকে ছিল, এটি শেষ পর্যন্ত কোথায় যাবে? ফোনের ওপাশে অচেনা কণ্ঠটি বলল, তুমি কি নিশ্চিত মেঘ? যদি এই চুক্তি সম্পন্ন করো তুমি আর ফিরতে পারবে না। তুমি জানো তোমার বিপদ আরও বাড়বে। আমি তোমাকে এই পথে যেতে পরামর্শ দিচ্ছি না, তবুও সিদ্ধান্ত তোমার। মেঘ কিছুক্ষণ চুপ ছিল, তারপর শ্বাস টেনে উত্তর দিল, আমি জানি আমার পালানোর কোনো উপায় নেই। আমি জানি এই পৃথিবীতে আমি একাই, কিন্তু আমি যা করব তা তোমাকে জানিয়ে দিতে চাই। আমি সব ঝুঁকি নেব যাতে নাতাশা নিরাপদ থাকে। নাতাশা মেঘের কথাগুলো শুনছিল আর তার মধ্যে এক ধরনের অদ্ভুত তীব্রতা অনুভব করছিল। মেঘের সিদ্ধান্ত কেবল তার নিজের নয়, বরং তাদের দুজনের জীবনকে এক চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল। নাতাশা জানতো মেঘের অন্ধকার জীবন তাকে কখনোই ছাড়বে না, কিন্তু সে তবুও তার পাশে দাঁড়াতে চায়। মেঘ, তুমি যদি সত্যি এই পথে যাও তাহলে আমি তোমার সঙ্গে থাকব, কিন্তু আমি জানি আমাদের সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। মেঘ তাকে এক গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি জানো নাতাশা, যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে তুমি চলে যেতে পারো, কিন্তু যদি তুমি আমার পাশে থাকতে চাও তাহলে আমাদের একসাথে বাঁচতে হবে, একসাথে এই পথ পাড়ি দিতে হবে। এই জীবনে আমাদের একে অপরকে প্রয়োজন, কিন্তু এটা সহজ হবে না। এইভাবে তাদের একসঙ্গে পালানোর সিদ্ধান্ত নিল। রাত বাড়ছিল আর শহরের অন্ধকার আরও ঘন হয়ে উঠছিল। তারা রাস্তায় বের হবার প্রস্তুতি নিচ্ছিল। মেঘ জানতো এখন তাদের সামনে এক কঠিন যাত্রা। এই রাতেই হয়তো তাদের জীবন সবচেয়ে বড় পরিবর্তন হবে। তারা যখন বাড়ির থেকে বেরিয়ে আসছিল, মেঘ হঠাৎ বলে উঠল, তোমাকে একবার বলেছিলাম নাতাশা, এই জীবন থেকে মুক্তি পেতে হলে তোমাকে অনেক কিছু করতে হবে। আমি জানি তুমি প্রস্তুত নও, কিন্তু এখন আর কিছু বলার সময় নেই। নাতাশা তার হাত শক্ত করে ধরল। আমি জানি তুমি আমার জন্য যা করেছো তাতে আমি চিরকাল কৃতজ্ঞ, কিন্তু আমাদের কি ভালো থাকবে সেটা সময় বলবে। তবে আমি তোমার সাথে থাকবো। তারা গাড়ি নিয়ে একান্ত এক নির্জন পথ ধরে চালাতে লাগলো। তাদের পেছনে বেশ কিছু গাড় গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে, যেন একটা বড় সংঘর্ষ আসতে চলেছে। মেঘ জানতো তার জীবনের অন্ধকার এক শেষ পরিণতি দেখতে যাচ্ছে, কিন্তু সে এতটাও ভয় পাচ্ছিল না। নাতাশা তার পাশে ছিল, আর এটাই ছিল সবচেয়ে বড় শক্তি তার কাছে। তাদের যাত্রা শুরু হলো, কিন্তু তাদের পথ এতটা সহজ না তা মেঘ জানতো। সামনে বিপদের পাহাড়, এবং যদি তারা একসাথে থাকতে চায় তাহলে তাদের এই অন্ধকার জীবনের মোকাবিলা চলতেই হবে। মেঘ এবং নাতাশা গাড়ি চালিয়ে যাচ্ছিল। তাদের চোখের সামনে এক কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করছিল। রাস্তায় নিরাপত্তা ছিল, কিন্তু মেঘের মনে এক অস্থিরতা ছিল। পেছনে যত গাড়ি চলছিল ততই তার মনে সংখ্যা বাড়ছিল। পেছনে কেউ তাকে অনুসরণ করছে, এটা সে ঠিকই বুঝতে পারছিল। তবে সে জানতো কিছু একটা অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। মেঘ, তুমি কি জানো পিছনে কোনো গাড়ি আছে? নাতাশা খেয়াল করে প্রশ্ন করলো। তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। মেঘ এই মুহূর্তের জন্য পিছনে তাকায়, তারপর চোখে কিছুটা ভয় দেখিয়ে উত্তর দিল, হ্যাঁ, তারা আমাদের পিছনে আছে,
এবার আর পালানোর সুযোগ নেই, আমাদের কিছু একটা করতে হবে। নাতাশা একটু চুপ থেকে বলল, তুমি কি মনে করো তারা আমাদের পিছনে লেগেছে? আমার ধারণা এটা শুধু একটা হুঁশিয়ারি। মেঘ বলল, তার কণ্ঠে কোনো অস্থিরতা ছিল না, তবে তার ভিতর কিছুটা গম্ভীরতা ছিল। আমাদের পিছু আসা গাড়িগুলো হয়তো শুধু তাড়া করেছে, কিন্তু তারা যদি আরও এগিয়ে আছে তাহলে আমাদের প্রতিরোধ করতে হবে। মেঘ গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। রাস্তার একে একে তাদের গন্তব্যের দিক এগিয়ে যেতে থাকলো, কিন্তু গাড়ির পেছনে আসা গাড়িগুলো ধীরে ধীরে তাদের সাথে পাল্লা দিয়ে চলতে থাকলো। একসময় গাড়িগুলো তাদের পেছনে এত কাছে চলে আসে যে মেঘ জানলো এবার তার পালানোর উপায় নেই। তাদের সামনে এক মোড় এসে দাঁড়ালো, আর সেই মোড়ে যদি তারা থেমে যায় তাহলে তাদের পিছু আসা গাড়িগুলো নিশ্চয়ই তাদের আটকাবে। মেঘ, এবার কি হবে? নাতাশা তড়িঘড়ি বলল, তার কণ্ঠে ভয় ছিল। আমরা কি থামবো? না, থামা যাবে না। মেঘ সংক্ষেপে বলল, এবার আমাদের সোজা সামনে যেতে হবে। আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে এই বিপদ ঠেকানো কঠিন হবে। গাড়ি থামানোর কোনো উপায় ছিল না, তাই মেঘের সিদ্ধান্ত ছিল একটাই, গাড়ি চালিয়ে যেতে হবে যতটা দ্রুত সম্ভব। কিন্তু পেছনের গাড়িগুলো দাঁড়িয়েই ছিল, যেন এক কোনো ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে। এমন সময় মেঘের চোখে এক মুহূর্তে আলোড়ন সৃষ্টি হলো। তিনি এক সংকেত পেয়েছিল। পেছনে থাকা গাড়িগুলো আসলে কোনো সাধারণ গাড়ি নয়, তারা এমন একটি শক্তিশালী বাহিনী যাদের পেছনে শক্তিশালী ব্যক্তি রয়েছে। সেই ব্যক্তি সম্ভবত মেঘের অতীতের কোনো শত্রু হতে পারে, যাদের মেঘ বিপদ থেকে বাঁচাতে চেয়েছিল। তারা শত্রু নাতাশা। মেঘ বলল, আমাদের জন্য এ পথের শেষ এখানেই হতে পারে, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি জানি আমরা একসাথে এর মোকাবিলা করতে পারবো। তাদের সামনে রাস্তা বেশ সরু হয়ে পড়েছিল, আর শত্রুর গাড়ি কাছেই ছিল। মেঘ গ্যাস প্যাডেল চাপল, গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। এক মুহূর্তের মধ্যে মেঘ একটি ট্রাকের সামনে এসে পৌঁছালো। ট্রাকটি হঠাৎ একপাশে সরে গিয়ে তাদের পথ আটকালো। মেঘ, এটি কিছুতেই হতে দেওয়া যাবে না। মেঘ গম্ভীরভাবে বলল, তারা আমাদের আটকে রেখেছে, কিন্তু আমাদের পালানো ছাড়া আর কোনো উপায় নেই। মেঘের কণ্ঠে এতটাই শক্তি ছিল যে নাতাশা বুঝতে পারছিল তাদের পালানোর আর সময় নেই। মেঘ তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছিল। এবার তাকে তার অতীতের শত্রুদের মুখোমুখি হতে হবে। অদৃশ্য এক শক্তি তাদের পাশে ছিল, আর এই মুহূর্তে নাতাশা শুধু ভাবছিল মেঘের সঙ্গে তার জীবন কাটাতে চাইলে তাদের পক্ষে এই বিপদ কাটানো সম্ভব। সে জানতো এই পথ গিয়ে তাদের সম্পর্ক আরও জটিল হয়ে যাবে, তবে একসাথে থাকার জন্য তাকে এই ঝুঁকি নিতেই হবে। গাড়ির গতি ক্রমশ বাড়ছিল, আর তাদের পেছনে আসা শত্রুর গাড়িগুলো তাদের একেবারে তাড়া করে যাচ্ছিল। মেঘ জানতো তাদের সামনে যে কঠিনতম বিপদ অপেক্ষা করছে তা আর কখনো সংশয় নেই, কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে কোনো ভয় ছিল না। সে জানতো যদি একে অপরকে বিশ্বাস করে তারা একসাথে থাকে তবে তারা এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে। তবে এই লড়াইটা সহজ হবে না, সেটা সে ভালোভাবেই জানতো। তুমি প্রস্তুত তো নাতাশা? মেঘ এক ঝলক তার পাশে বসে থাকা নাতাশার দিকে তাকিয়ে বলল। তার কণ্ঠে এক দৃঢ়তা ছিল যা নাতাশার মনোবলকে শক্তি দিল। কিন্তু সে জানতো সামনে যে ভয়ঙ্কর যুদ্ধ অপেক্ষা করছে তা তার জন্য এক বড় পরীক্ষা হতে চলেছে। তোমার সাথে আছি মেঘ। নাতাশা দ্রুতভাবে উত্তর দিল, তুমি যতই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ো না কেন, আমি তোমার পাশে থাকবো। আমি জানি তুমি যা করেছো সেটা আমাদের জন্য সঠিক। মেঘ একবার গম্ভীর শ্বাস ফেলে গাড়ির স্টারিং আরও শক্ত করে ধরলো। তার মাথায় দ্রুত বিভিন্ন চিন্তা ঘুরতে লাগলো। শত্রুর গাড়িগুলো ক্রমশ কাছাকাছি আসছিল। সে জানতো এখান থেকে পালানোর আর কোনো উপায় নেই, সামনে যে কোনো সময় বড় সংঘর্ষ হতে পারে। আমরা যখন প্রথম একে অপরকে দেখেছিলাম তখন কি জানতাম আমাদের জীবন এতটা জটিল হয়ে যাবে? তার কণ্ঠে কিছুটা হাস্যরসের আভাস ছিল, কিন্তু তার চোখে সেই হাসি লুকিয়েছিল অজস্র চিন্তা ও উদ্বেগ। কিছুই জানতাম না। মেঘ সোজা তার দিকে তাকিয়ে বলল, কিন্তু যে একবার এই পৃথিবীতে ঢুকে পড়ে তার জীবন কখনোই সহজ হয় না। আমি জানি আমার জীবন দুর্বিষহ ছিল, কিন্তু তোমার মতো কাউকে যখন পাশে পাই তখন মনে হয় সব কিছু সহ্য করা সম্ভব। নাতাশা তার পাশে বসে শান্তি খুঁজে পেয়েছিল। সে জানতো তার জীবন আর কখনো স্বাভাবিক হবে না, কিন্তু মেঘের সঙ্গে থাকলে তারাই অন্ধকার দুনিয়ায় কিছুটা হলেও একে অপরকে রক্ষা করতে পারবে। তবে এই যাত্রা ততটাও বিপজ্জনক ছিল যে কোনো কিছুর নিশ্চয়তা ছিল না। একদিকে মেঘ গতি বাড়িয়ে দিয়েছিল, অন্যদিকে শত্রুর গাড়িগুলো আরও তাড়া করে আসছিল। এখন তাদের একটাই লক্ষ্য ছিল সেই নির্জন জায়গায় পৌঁছানো, যেখানে তারা অন্তত কিছু সময় নিরাপদ থাকতে পারবে। কিন্তু সেই জায়গায় পৌঁছানোর আগে আরও অনেক বিপদ আসতে পারে তা নিশ্চিত। হঠাৎ মেঘ কিছু অনুভব করলো। পিছনের একটি গাড়ি একদম কাছে চলে এসেছে এবং তার সঙ্গে একটা অত্যন্ত দ্রুত গতির গাড়ি এসে একত্রিত হলো। মেঘ বুঝতে পারছিল তারা কোনো সাধারণ লোক নয়, এরা প্রশিক্ষিত এবং তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র মেঘকে ধরা। এরা আমাকে চিনে নাতাশা?
তাদের কণ্ঠে এক স্নিগ্ধ শোনালো ভয় ছিল। এরা আমার পুরনো শত্রু, আমাকে আর তোমাকে আটকাতে তারা সব কিছু করবে। তাহলে কি আমরা থামবো? নাতাশা কিছুটা ভয় পেয়ে বলল। না, মেঘ দ্রুততার সাথে উত্তর দিল। এখন আমাদের একমাত্র উপায় হলো এগিয়ে যাওয়া। যেভাবেই হোক আমাদের এই মুহূর্তে থামা যাবে না। মেঘ গাড়ির গতি আরও বাড়িয়ে দিল, তবে শত্রুদের গাড়ি তাদের এত কাছে চলে এসেছিল যে তারা আর পালাতে পারছিল না। এক মুহূর্তে শত্রুদের একটি গাড়ি মেঘের গাড়ির সামনে এসে চলে আসে। মেঘ বুঝতে পারছিল তার সামনে এক বড় সিদ্ধান্ত আসতে চলেছে। আমরা যদি এই রাস্তা থেকে সরতে পারি তবে কিছুটা নিরাপদ হতে পারি। কিন্তু তার কণ্ঠে কিছুটা অস্থিরতা ছিল। নাতাশা তখন পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারছিল না। তুমি যদি এই জীবন ছাড়ো মেঘ, তাহলে আমরা কি পরবর্তী জীবনটা একসাথে কাটাতে পারবো? মেঘ তার দিকে তাকিয়ে বলল। আমাদের একসাথে কিছু করতে হলে সব কিছু ছাড়তে হবে। আমাদের জন্য আর কোনো উপায় নেই। আমাদের বেঁচে থাকতে হলে একে অপরকে ছেড়ে দেওয়াটা একমাত্র পথ। এবং ঠিক সেই মুহূর্তে মেঘ হঠাৎ এক সংকল্পে পূর্ণ হয়ে গাড়িটা একটি ভয়ঙ্কর মোড়ে পরিণত করলো। পুরো গাড়িটি ঘুরিয়ে গিয়ে তাদের পেছন থেকে আসা গাড়িগুলোর পথ একেবারে বন্ধ হয়ে গেল। শত্রুদের গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারা থেমেছে? নাতাশা মেঘের দিকে তাকিয়ে বলল। এক মুহূর্তে যেন ধারণা করতেই পারছিল না। না, মেঘ স্বাভাবিকভাবেই বলল। এখনো কিছু শেষ হয়নি। তারা আমাদের ভয় পায়নি, তবে আমাদের কি করতে হবে তার সময় বলে দিবে। শত্রুর গাড়ির ড্রাইভার দরজা খুলে বেরিয়ে এসে মেঘের দিকে তাকালো। তার চোখে তীব্র চ্যালেঞ্জ ছিল, যেন এক চরম যুদ্ধ শুরু হতে চলেছে। মেঘ, তুমি কি সত্যি পালাতে পারবে? শত্রু বলল এক ঠান্ডা হাসি দিয়ে। এখানে থেকে মেঘ জানতো তার জীবন এবং নাতাশার জীবন এক অন্ধকার অভিমুখী হয়ে চলে যাচ্ছে। তাদের একে অপরকে রক্ষা করার জন্য লড়াই করতে হবে। এই যাত্রা তাদের জন্য নতুন বিপদের শুরু, আর তারা যতটা সম্ভব এই ভয়ঙ্কর মুহূর্তটা কাটানোর চেষ্টা করবে। মেঘের চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাসের ছায়া দেখা গেল। শত্রুর চোখে এক প্রতিজ্ঞা ছিল, তা স্পষ্ট ছিল। এরা শুধু তারা করছে না, বরং তাদের জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। মেঘ জানতো তার পুরনো শত্রুদের সঙ্গে আবারও মুখোমুখি হতে হবে, কিন্তু একে অপরকে রক্ষা করতে হলে তাকে আগে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। শত্রুর গাড়ির ড্রাইভার যে এক আত্মবিশ্বাসী হাসি দিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। মেঘের কাছে পৌঁছানোর আগেই তার গাড়ি থেকে বের হয়ে গেল। তার শরীরে ছিল অপ্রতিরোধ্য আত্মবিশ্বাস, যেন সে নিশ্চিত যে আজ রাতে মেঘ এবং নাতাশার জীবন শেষ হয়ে যাবে। তুমি আবার কি চাও? মানে তোমরা আসলে আমাকে স্বীকার করতে চাও, কিন্তু তোমরা জানো না আমার পিছনে কি রয়েছে। মেঘ গম্ভীরভাবে বলল, তার কণ্ঠে তীব্রতা এবং ক্রোধ ছিল। শত্রু নিজের হাসি থামিয়ে চোখে এক কৌতূহলী দৃষ্টি ফেলে বলল। তুমি যে সন্ত্রাসী জগতের রাজা হয়ে উঠেছো সেটা আমি জানি, কিন্তু সেই রাজত্বের কোনো মূল্য নেই যদি তোমার সময় শেষ হয়ে আসে। আমরা জানি তুমি কোথায় গোপন ছিলে, আর আজ আমাদের কাছে এসে তুমি পালাতে পারবে না। নাতাশা একে অপরকে দেখে হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু মেঘ তাকে শক্তভাবে নিজের পাশে টেনে নিল। নাতাশা, এখন তুমি যেভাবে আছো তাই নিয়ে চিন্তা করো না। আমি আছি, তুমি আমার পাশে থাকলে আমরা এর মোকাবিলা করতে পারবো। শত্রু একদিকে চলে গিয়ে গাড়ির দরজা খুলে পেছনের আসনের সিট থেকে একটি কালো ব্যাগ বের করলো। সে দেখালো ব্যাগটি ভরা ছিল অস্ত্র এবং অন্যান্য ভয়ঙ্কর সরঞ্জাম। মেঘ বুঝতে পারছিল এই যুদ্ধে এতটা সহজ হবে না। তার সেরা প্রতিপক্ষরা এখানে সামনে দাঁড়িয়ে। এটা আরেকটি শেষ সুযোগ মেঘ, তোমার হাতে সময় কম। আমরা তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি। তুমি যদি আমাদের সাথে যোগ দাও তাহলে তোমার এবং তোমার সঙ্গীর জীবন বাঁচানো হবে। তুমি কি সত্যি এসব অন্ধকার পথে যেতে চাও? আমার কাছে এখনো বিকল্প আছে। মেঘ তার কণ্ঠে ঠান্ডা উত্তর দিল। আমার কাছে তোমাদের প্রস্তাবের কোনো গুরুত্ব নেই। আমার কাছে একটাই লক্ষ্য, আমার জীবন এবং নাতাশার জীবন রক্ষা করা। কোনো কিছুর বিনিময়ে আমি আমার পথ বদলাবো না। নাতাশা মেঘের কথা শুনে একটু আশ্বস্ত হতে চাইল, কিন্তু তার মনে আতঙ্ক ছিল। এই মুহূর্তে সে জানতো মেঘের পাশেই দাঁড়িয়ে থাকতে হলে তারও এই অন্ধকার জগতের মুখোমুখি হতে হবে। এটা কোনো সাধারণ জীবনযুদ্ধ ছিল না, এটা ছিল তাদের অস্তিত্বের লড়াই, এবং তার জন্য প্রস্তুত হতে থাকতে হবে। শত্রু মেঘের দৃঢ়তা দেখে হালকা হাসি দিল। তোমার এই অহংকারেই তোমার পতন হবে। এখন তো তোমাদের একটা উপায় আছে, আমাদের কাছে হালকা প্রস্তাব মেনে নাও, নইলে পরিণতি যে কি হবে তা জানো না। মেঘের চোখে এক কঠোরতা ফুটে উঠল। সে কিছু না বলে এক টানে স্টারিং ঘুরিয়ে গাড়ি তীক্ষ্ণভাবে শত্রুদের দিকে চালিয়ে দিল। শত্রু তখনও দাঁড়িয়েছিল, তার চোখে এক ধরনের সন্ত্রাস ছিল, যেটা সে জানে মেঘ আর নাতাশা পালিয়ে যেতে পারবে না। কিন্তু মেঘ জানতো তার এক ঝুঁকিপূর্ণ পরিকল্পনা ছিল, এবং সেটা একই কাজেই লাগাতে হবে। গাড়ি ধীরে ধীরে শত্রুর দিকে চলে এলো। এক মুহূর্তে গাড়ির শত্রুদের কাছাকাছি গিয়ে কৌশলে একটি
একটি অতিক্রম গতি দিতে লাগলো, যেন তাদের ভীষণভাবে আঘাত করা যায়। শত্রুদের গাড়ি এক মুহূর্তে যেন স্পষ্ট হয়ে গেল, তবে তারা আবারও ঘুরে দাঁড়ালো। কিন্তু সেই সুযোগে মেঘ দ্রুত ঘুরিয়ে গাড়ি নিয়ে পাশের একটি গলিতে প্রবেশ করলো। শত্রুদের কাছ থেকে কিছুটা নিরাপদ দূরত্বে তৈরি হয়েছিল, কিন্তু মেঘ জানতো এটা সেই সুযোগ। আমরা কি করব মেঘ? নাতাশা তার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, আমরা এক জায়গায় কিছু সময় থাকতে পারবো, কিন্তু খুব বেশি সময় লাগবে না। শত্রুরা আবার আমাদের ধাওয়া করবে, তবে এখান থেকে বের হওয়ার উপায় আমাদের কাছে রয়েছে। মেঘ শ্বাস টেনে বলল। কিছুক্ষণ পর মেঘ গাড়ি থামিয়ে একটি গলির মধ্যে ঢুকে পড়ল। জায়গাটি ছিল একেবারে নির্জন এবং চারপাশে ছিল কিছু পুরনো ধ্বংসস্তূপ। মেঘ জানতো শত্রুরা খুব তাড়াতাড়ি তাদের অনুসরণ করবে, কিন্তু এই স্থানে তারা কিছু সময় পাচ্ছে। এখানে কিছু সময় থাকো নাতাশা, আমাদের একে অপরকে রক্ষা করতে হলে আমরা আর কোথাও যেতে পারবো না, তবে এই জায়গায় অন্তত কিছু সময়ের জন্য নিশ্চিন্তে থাকবো। নাতাশা মেঘের কথাগুলো শোনার পর কিছুটা নিশ্চিত হলো। সে জানতো তাদের পথ অনেক বিপদ রয়েছে, কিন্তু মেঘের পাশে থাকলে তারা একে অপরকে রক্ষা করতে পারবে। এতক্ষণে তাদের জীবনের এক অজানা ঝুঁকিতে পড়েছিল, কিন্তু তাদের বিশ্বাস ছিল যতই বিপদ আসুক না কেন একসাথে তারা এই অন্ধকার পৃথিবীতে রক্ষা পাবে। গলির এক কোণে গাড়িটি থামিয়ে মেঘ এবং নাতাশা কিছুটা সময় নিয়ে বিশ্রাম নিতে লাগলো। মেঘ জানতো শত্রুদের তারা থেকে 1 মিনিটের জন্য তাদের নিরাপদ থাকার সম্ভাবনা নেই, কিন্তু এখন নাতাশাকে কিছুটা শান্তি দেওয়া প্রয়োজন। তাকে একটু সময় দিতে চাইছিল। তার মনোভাব ছিল দৃঢ়, যত বিপদ আসুক না কেন একে অপরকে রক্ষা করতে হবে। আমরা কিছু সময় এখানে থাকবো নাতাশা, একে অপরকে প্রস্তুত করে নিতে হবে। মেঘ বলল, তার কণ্ঠে দৃঢ়তা ছিল। তবে জানো, এই জায়গা বেশি সময় আমাদের জন্য নিরাপদ হবে না। নাতাশা চুপ করে থাকলো। তার মাথা একদিকে ছিল মেঘের কথা, অন্যদিকে সেই সব স্মৃতি যা সে একসময় খুব ভালোভাবে মনে করত, নিজের বাবা মায়ের কথা। আজই অন্ধকার জগতের মধ্যে তার বাবা মার কথা মনে পড়ে যাচ্ছিল। নাতাশার মন উদ্বিগ্ন ছিল, কেননা সে জানতো তার বাবা মা যদি জানতেন যে সে কোথায়, তাহলে তাদের কি হবে। তার বাবা মা কিছুতেই তাকে এই বিপদের মধ্যে দেখতে চাইবে না, কিন্তু নাতাশা জানতো আজ তার জীবনের সবচেয়ে বড় সংকল্প নিতে হবে, সেই সংকল্প যেটি তার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে তাকে শঙ্কা এবং ভয় দূর করতে সাহায্য করবে। হঠাৎ নাতাশা মোবাইলটি থেকে একবার আলোকিত হয়ে উঠল। সেটা ছিল এক অজানা নাম্বার থেকে ফোন। নাতাশা হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো। সে জানতো এটা তার বাবা মায়ের ফোন হতে পারে। অনেকদিন ধরে তাদের সাথে যোগাযোগ বন্ধ ছিল, কিন্তু এই মুহূর্তে তাদের খবর পেলে হয়তো কিছুটা সাহায্য পাওয়া যেতে পারে। মেঘ, নাতাশা ফোনের স্ক্রিনে নাম্বারটি দেখে বলল, এটা আমার বাবা মায়ের ফোন নাম্বার। মেঘ সোজা তার দিকে তাকালো। তার চোখে এক ধরনের চিন্তা ছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে জানতো নাতাশার পরিবারের ব্যাপারে কিছুটা সতর্ক থাকতে হবে। তুমি যদি ওদের সাথে কথা বলো, তাহলে একে অপরকে বিপদে ফেলতে হতে পারে। মনে রেখো, এই পরিস্থিতিতে আমাদের সব কিছুই খুব হিসেব করে করতে হবে। মেঘ সতর্কতার সাথে বলল। নাতাশার হাত সামান্য কাঁপছিল, কিন্তু সে সাহস করে ফোনটি ধরল। হ্যালো। তার কণ্ঠে কিছুটা অস্থিরতা ছিল, তবে সে চেষ্টা করছিল শান্ত থাকার। অপর প্রান্তে কিছু সময় নীরবতা ছিল, এরপর কণ্ঠ ভেসে উঠল। নাতাশা, কোথায় তুমি? আমরা তোমার জন্য এতদিন ধরে চিন্তা করছি। এটা ছিল তার বাবা মায়ের কণ্ঠ। নাতাশার চোখে এক ঝলক উদ্বেগ দেখা দিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, মা বাবা, আমি ভালো আছি, তবে আমি ঠিক বলতে পারছি না কোথায় আছি। কিছু সমস্যা হয়েছে। তুমি কি ঠিক আছো? শুনেছি তুমি বিপদে পড়েছো, কেননা তুমি কোথায় আছো সেই বিষয়ে আমাদের কিছুই জানাচ্ছ না। নাতাশার মা রেগে উঠে বললেন, তুমি কি জানো আমরা কতবার পুলিশকে জানিয়েছি? তুমি আমাদের কি ভাবছো? মা বাবা প্লিজ, আমি জানি তোমরা চিন্তা করো, কিন্তু আমি এখানে নিরাপদ আছি, তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরবো। প্লিজ আমাকে সাহায্য করো, আমি বিপদে আছি। নাতাশা কাঁপতে কাঁপতে বলল। মেঘ তার দিকে তাকিয়ে রোখো গলায় বলল, তাদের এখন কিছু জানাতে হবে না, আমাদের নিরাপত্তা আগে, তারপর তারা যা জানবে তা পরে। তবে নাতাশা এবার তার সিদ্ধান্ত দৃঢ় ছিল। বাবার কণ্ঠে তখন কিছুটা নরম হয়ে গেল। তুমি আমাদের জানাও না, কিন্তু আমরা জানি তোমার কাছে কি ঘটেছে। আমাদের সাহায্য ছাড়া তোমরা একা কিছুই করতে পারবে না। আমরা তোমাকে বাঁচাতে আসব, কিন্তু আমাদের শর্ত থাকবে, আমরা এসে তোমাকে নিয়ে যাব। তুমি জানো আমাদের কাছে যে বড় তথ্য আছে সেটা সবার কাছে প্রকাশ হওয়া উচিত না। আমরা প্রস্তুত আছি।
এই মুহূর্তে নাতাশা চুপ হয়ে গেল। তার মনে একটাই চিন্তা ঘুরতে লাগলো, এখন কি তাদের বাবা মায়ের সাহায্য নেওয়া ঠিক হবে, নাকি সেই সাহায্যের ফলে তাদের আরও বিপদে পড়তে হবে। মেঘ তার চোখের দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে বলল, তোমার পরিবার আমাদের সাহায্য করবে, তবে সেই সাহায্য পাবার জন্য কোন শর্ত রয়েছে তা জানিয়ে দিতে হবে। নাতাশা শব্দের শ্বাস ছাড়ল। মা বাবা, আমি জানি তোমরা আমাকে সাহায্য করতে চাও, কিন্তু তোমরা যদি কিছু করো তবে আমাদের থেকে দূরে থাকতে হবে। আমি এখন চাই না তোমরা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াও। অপর প্রান্ত থেকে বাবা মায়ের কণ্ঠে আবারও অনুরোধের সুর। তোমরা খুব সাবধানে থেকো, আমাদের পক্ষ থেকে সবকিছু প্রস্তুত থাকবে, শুধু এসে জানাবে। তবে তোমরা কোথায় আছো তা আমাদের জানাতে হবে। ফোনটা বন্ধ হয়ে গেল আর নাতাশা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে একাধিক প্রশ্ন উকি মারছিল, কিন্তু তার চোখে দৃঢ়তা ছিল। মেঘ তার পাশেই দাঁড়িয়েছিল, তার মুখে তীব্র সিদ্ধান্ত ছিল। এবার যা করবে তা মেনে নিতেই হবে। নাতাশার বাবা মায়ের ফোনের কথোপকথনের পর তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছিল। মেঘ যে সবসময় পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিত, জানতো সে এই মুহূর্তে তাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কিন্তু নাতাশা তার পরিবারের কাছ থেকে সাহায্য পেতে ইচ্ছুক ছিল এবং তার মধ্যে তার মনে হাজারো চিন্তা ঘুরছিল। তোমার বাবা মা আমাদের সাহায্য করতে চায় নাতাশা, কিন্তু এতে অনেক ঝুঁকি রয়েছে। মেঘ বলল, তার কণ্ঠে সতর্কতা ছিল। তাদের নিয়ে আমাদের কোনো সম্পর্ক স্থাপন করতে হবে, কিন্তু সেটা শুধুমাত্র তখনই যখন আমরা নিশ্চিত হতে পারবো যে তারা আমাদের সঙ্গে থাকবে। নাতাশা মাথা নত করে একটু চিন্তাশীল হয়ে বলল, আমি জানি মেঘ, কিন্তু তারা আমার পরিবার। তাদের সাহায্য ছাড়া আমি কখনোই এই ধরনের বিপদ থেকে বের হতে পারবো না। তাদের সম্পর্কে কিছুটা সন্দেহ থাকা সত্ত্বেও তারা আমাদের পাশে থাকলে ভালো লাগবে। মেঘ একটু থেমে বলল, তোমার বাবা মা যদি আমাদের সাহায্য করতে চায়, তবে তাদের আসল উদ্দেশ্য কি হবে? তারা কি পুরোপুরি জানে যে আমরা কি অবস্থায় আছি? তাদের সহায়তা ছাড়া হয়তো আমাদের পথে আরও বিপদ আসবে। তুমি ঠিক বলেছ, কিন্তু এখন আমি তাদের সাহায্য ছাড়া আর কিছু করতে পারবো না। আমি বিশ্বাস করি তারা আমাকে কোনো ক্ষতি করবে না। এখন আমি চাই তারা আমাদের পাশে এসে দাঁড়াক। তারপর কিছুক্ষণ নীরব থাকার পর মেঘ জানালো, আমরা এখানে বেশি সময় থাকতে পারবো না, তবে এখানে থাকার সময় আমাদের পরিকল্পনা ঠিক করতে হবে। এবং তোমার বাবা মা যদি আসেন, তবে তাদের সাথে এক জায়গায় গিয়ে নিরাপদ থাকার ব্যবস্থা করতে হবে। মনের মধ্যে যা আছে সেটা ভুলে গিয়ে কেবলমাত্র আমাদের টিকে থাকার জন্য কাজ করতে হবে। এই কথা শুনে নাতাশা কিছুটা আত্মবিশ্বাস পেল এবং সে ভাবল যে যতটা সম্ভব তার বাবা মায়ের সাহায্য নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই সময় তাদের উপর বিপদের ঘনঘটা বাড়তে থাকলো। মেঘের চোখ এসে অপরকে চ্যালেঞ্জ করার ছায়া স্পষ্ট হয়ে উঠল। তোমার বাবা মা যদি আসেন, তবে আমাদের একত্রে একটানা বেশ কিছু সময় থাকতে হবে। তাদের কাছ থেকে কোনো ধরনের সুরক্ষা আশা করা যাবে না, যতটা সম্ভব সতর্ক থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে তাদের সামনে এক অপ্রত্যাশিত দৃশ্য আসলো। একটি কালো গাড়ি যা দ্রুত এসে থামলো তাদের কাছে। মেঘ বুঝতে পারলো এটা হয়তো তাদের শত্রুরাই হতে পারে, কিন্তু শত্রুদের মধ্যে যারা ছিল তারা খুবই পরিচিত। তাদের নিরাপত্তার মধ্যেও অস্থিরতা ছিল, যেন তারা প্রস্তুত ছিল মেঘ এবং নাতাশার আগমনেই কোনো শত্রু চলে আসবে। গাড়ির দরজা খুলে এক ব্যক্তি বের হয়ে এলো। সে একজন পরিচিত মুখ, যিনি মেঘের অন্ধকারের অতীতের অন্যতম শত্রু ছিল। তার নাম ছিল মেহেদি, একজন ভয়ঙ্কর মাফিয়া। সে খুব অল্প সময়ে সবার অজান্তে এলাকার আধিপত্য প্রতিষ্ঠিত করেছিল। হাসান ভাই, তোমরা এখানে? মেহেদি তার কণ্ঠে ঠান্ডা হাসি নিয়ে বলল, তোমাদের কাছে যা ছিল তা চুপচাপ দিয়ে চলে যাও, নতুবা আমরা সবাই জানি এখানে যা ঘটবে সেটা তোমাদের জন্য ভালো হবে না। মেঘের মুখে কোনো অভিব্যক্তি ফুটে উঠল না, তবে তার চোখ এক ধরনের তীব্রতা ছিল। সে জানতো মেহেদি এই কথাগুলো বলছে, তার মধ্যে কোনো ভুল কিছু নেই। তুমি কেন এসেছো মেহেদি? মেঘ তার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। তোমরা কি আমাকে বাধ্য করতে চাও? মেহেদি হেসে বলল, না, বাধ্য করার কিছু নেই। আমি শুধু জানাতে এসেছি যে তোমরা এখন যেখানেই যাবে সেখানে কিছুই থাকবে না, তোমরা খুঁজে পাবে না কিছু। মেঘ জানতো মেহেদির কথাগুলো শুধুমাত্র ভয় সৃষ্টি করার জন্য, কিন্তু তবুও তার পরিকল্পনা ছিল সরাসরি প্রতিরোধ করার। তবে এই পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। এখন মেহেদি যদি কোনো অপ্রত্যাশিত পদক্ষেপ নিত, তবে তাদের অনেক কিছু হুমকির মুখে পড়বে। তোমরা যদি আমাদের ধাওয়া করতে চাও, তবে জানো তুমিও তোমার দলের শেষ পরিণতি কী হবে। আর যদি আমাদের কিছু করতে চাও, তো সব কিছু শেষ হয়ে যাবে। মেঘ জানিয়ে দিল, আমি আবার বলছি, এই সময় তোমরা আমাদের বিপদে ফেলতে পারবে না।
মেহেদি হেসে উঠল, কিন্তু তার হাসিতে কোনো সুখ ছিল না। তার চোখে ছিল এক অজানা আতঙ্ক। সে জানতো তার শত্রু মেয়ে কখনো সহজ লক্ষ্য নয়, কিন্তু সে মুখে কিছু বলল না। সে নিজের দলের লোকদের ডাক দিল এবং একে একে তারা গাড়িতে ফিরে গেল। মেঘ এবং নাতাশা একে অপরকে দেখে জানালো তাদের এড়াতে গিয়ে আরো অনেক বড় বিপদ তাদের পথে আসছে। যত দূর সম্ভব মেহেদি থেকে দূরে থাকতে হবে, কিন্তু তাদের জীবন যেন এক নতুন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। মেয়েদের হুমকি সত্ত্বেও মেঘ এবং নাতাশা দ্রুত তাদের পরবর্তী পদক্ষেপ নিতে ভাবতে লাগলো, মেহেদি এবং তার দলের আক্রমণ ঠেকানোর জন্য। মেঘ জানতো যে সময়ের সাথে সাথে তাদের পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠবে, তবে মেঘের চোখে কখনো ভয়ের কোনো ছায়া ছিল না। সে জানতো যদি নাতাশার বাবা মা সাহায্য করতে আসে তাহলে কিছুটা রক্ষা পাওয়া যাবে, তবে সেটা যে সহজ হবে না সেটা স্পষ্ট ছিল। মেঘ এবং নাতাশা অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পর হঠাৎ গাড়ির হেডলাইটের আলো দেখা দিল। মেঘের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো। এটি হয়তো নাতাশার বাবা মা আসছে। তবে তারা আসার আগেই নাতাশার মনে এক ভয়দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, যদি তাদের সাহায্য নিয়ে তারা বিপদে পড়ে যায়। আবার মেঘের কাছে বিশ্বাস ছিল যতই বিপদ আসুক না কেন তারা একসাথে সবকিছু সামলাতে পারবে। গাড়ি থামলো এবং দরজা খুলে বের হয়ে এলো নাতাশার বাবা মা। তারা দুজনেই পরিচিত, কিন্তু তাদের মুখে সবার মতো সাধারণ আনন্দ বা সুখ ছিল না। তাদের চোখে ছিল এক অদ্ভুত চিন্তা, যেন তারা জানতো কিভাবে নিজেদের বিপদ থেকে বের করতে হবে। নাতাশা, তুমি ঠিক আছো? নাতাশার বাবা রাশেদ কণ্ঠে কিছুটা নিয়ে বললেন। তার মা শিরিন একটু ধীরে গতিতে এগিয়ে এসে তাকে চেপে ধরলেন। আমরা তোমাকে খুঁজে পেয়েছি, তবে আমাদের জন্য এই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর সেটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ মা বাবা, আমি জানি, কিন্তু আমি তোমাদের সাহায্য চাইছি। আমি জানি আমাদের এই বিপদ থেকে বের হওয়ার একমাত্র উপায় তোমাদের সাহায্য। নাতাশার চোখে একটু অশ্রু নিয়ে বলল, তবে আমি জানি আমাদের বিপদ এড়িয়ে চলে যেতে হবে। রাশেদ তার মেয়ে নাতাশার কপালে হাত রেখে বললেন, তুমি চিন্তা করো না, আমরা জানি তোমরা এখানে কিছুতেই নিরাপদ ছিলে না। আমাদের কাছে তথ্য আছে, কিন্তু সেটা তোমাদের সম্পর্কে কেউ জানলে আরো বিপদ বাড়বে। মেঘ, যিনি দূরে দাঁড়িয়ে সব শুনছিল, জানতো সে এখন তাদের কাছে আর কোনো উপায় নেই। তারা একসাথে কাজ করতে পারলেই অন্ধকার পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব হতে পারে, কিন্তু সেই পথ একেবারেই সহজ ছিল না। মেঘ এগিয়ে এসে বলল, আপনারা যদি আমাদের সাহায্য করতে চান তবে আমাদের আরও তথ্য দিতে হবে। শত্রুরা জানে আমাদের অনেক কিছু সামনে আছে। আপনি যদি আমাদের সাহায্য করতে চান, আমাদের বিপদের সময় তাদের লক্ষ্য ভ্রষ্ট করতে হবে। এখন আমাদের একমাত্র লক্ষ্য বেঁচে থাকা। শিরিন এবং রাশেদ একে অপরকে এক পলক দেখে কিছুটা সিদ্ধান্ত নিলেন। রাশেদ নাতাশার দিকে তাকিয়ে বললেন, আমরা জানি তুমি অনেক কিছু সহ্য করেছো, কিন্তু তোমার নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের যতটা সম্ভব সাবধানে থাকতে হবে। তুমি মেঘের সাথে সেখানেই থাকো, তোমাদের একসাথে থাকতে হবে। মেঘ এবং নাতাশার জন্য এই মুহূর্তে নতুন সংকটের মুখোমুখি হওয়ার সময় ছিল। রাশেদ তাদের জানিয়ে দিল, আমরা যে আরো তথ্য পেয়েছি তা খুবই গোপনীয়। শত্রুরা জানলে আমাদেরকে এক মুহূর্তে ধ্বংস করতে পারে, কিন্তু আমরা জানি তুমি যেখানেই থাকো আমরা তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। নাতাশা কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর মেঘের দিকে তাকিয়ে বলল, তারা জানে আমাদের পথে কতটা বিপদ রয়েছে, কিন্তু তারা সাহায্য করতে চায়। আমরা কি তাদের সাহায্য নিব? মেঘ কিছুক্ষণ চিন্তা করে বলল, তাদের সাহায্য প্রয়োজন, কিন্তু জানো, যদি তারা আমাদের বিপদে ফেলতে চায় তাহলে আমাদের সেগুলো মোকাবিলা করতে হবে। তবে তারা আমাদের নিরাপত্তা দিতে প্রস্তুত। আমাদের কাছ থেকে কোনো তথ্য বের না হয়ে যায় সেটা নিশ্চিত করতে হবে। রাশেদ তার কথাগুলো শোনার পর একটু গম্ভীর হয়ে গেলেন। তিনি জানতেন মেঘ যতটা দৃঢ় এবং নির্দয়, তার মধ্যে কোনো মিথ্যে ছিল না। তোমরা ঠিক বলেছ, কিন্তু আমাদের সাথে যা কিছু ঘটুক না কেন আমরা তোমাদের পাশে থাকব। এখন তাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ আসছিল। এটা ছিল এক নতুন যুদ্ধের সূচনা, যেখানে নাতাশা এবং মেঘ একে অপরকে সাহায্য করে বাঁচার জন্য প্রস্তুত হচ্ছিল। তাদের মাঝে একমাত্র শক্তি ছিল একে অপরের কাছে বিশ্বাস এবং সাহস। আমরা আপনাদের সাহায্য নিতে প্রস্তুত, তবে কোনো ভুল করতে চাই না। এখন যে পথে চলা দরকার তা ঠিক করতে হবে। মেঘ বলল। রাশেদ, শিরিন, নাতাশা এবং মেঘ এই মুহূর্তে তাদের সামনে শুধুমাত্র একটি পথ ছিল। সেই পথ পাড়ি দিতে তাদের একে অপরের উপর বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবী যেখানে বিপদ আর ভয়ের অপেক্ষা করছিল, তাদেরকে একসাথে ঠেকানোর শক্তি দিতে হবে। তাদের সামনে যে পথ ছিল তা ছিল এক কঠিন ও অজানা পথ, কিন্তু তারা জানতো একে অপরের পাশে থাকলে তারা সেই পথ অতিক্রম করতে পারবে। যখন চারপাশের পরিবেশে একটি অদ্ভুত নিশ্চপতা ছিল, তাদের জন্য সেই সময় ছিল এক নতুন জীবনের সূচনা।
মেঘ, নাতাশা, রাশেদ এবং শিরিন এরা একসাথে কৌশল এবং পরিকল্পনা সাজানোর জন্য প্রস্তুত ছিল। নাতাশার বাবা রাশেদ তাদের সামনে তুলে ধরেন এক নতুন তথ্য। আমরা জানি মেহেদী এবং তার দলের পেছনে কে রয়েছে, কিন্তু সে ব্যক্তির নাম এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। তবে তার শক্তি এবং প্রতিশোধের মনোভাব খুবই ভয়ঙ্কর। যদি তাদের কাছ থেকে কোনো তথ্য বের হয়ে যায় তবে আমাদের জন্য পরিস্থিতি আরো খারাপ হবে। মেঘ মাথা নেড়ে বলল, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই তথ্য রক্ষা করা। মেহেদী জানে আমরা তার বিপক্ষে দাঁড়িয়েছি, আমাদের গোপনীয়তা বজায় রেখে চলতে হবে। নাতাশা এবার সরাসরি মেঘের দিকে তাকিয়ে বলল, তবে আমাদের দলগুলোকে কিভাবে পরিচালনা করব? মেহেদী যখন জানবে আমাদের উপর আক্রমণ করতে আসবে, তখন আমাদের শত্রুদের মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। রাশেদ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমাদের কয়েকজন কৌশলী লোক আছে যারা পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিতে পারে, তবে তাদের না জানানো পর্যন্ত তারা আমাদের সাহায্য করতে আসবে না। তাই গোপনীয়তা সবসময় বজায় রাখতে হবে। এখন মেঘ এবং নাতাশা জানতো তাদের গোপনীয়তা এবং পরিকল্পনা একটি বড় দুঃসাহসিকতার অভিযান হয়ে দাঁড়াবে। সেই রাত তারা বসে থাকলো এবং একে অপরকে উৎসাহিত করতে লাগলো। চারপাশে পরিবেশ ছিল ভারী, যেমন কিছু বড় দুর্ঘটনার পূর্বাভাস। যদিও তাদের মনোবল অনেক শক্তিশালী ছিল, তবুও তারা জানতো তাদের সামনে কতটা কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। রাশেদ শেষবারের মতো তাদের সবাইকে দেখে বললেন, তোমরা সবাই একসাথে আছো, তাই বিশ্বাস রাখতে হবে। আমি জানি এই পথ কখনোই সহজ হবে না, কিন্তু আমাদেরকে একে অপরের প্রতি বিশ্বাস রাখলে আমরা জয়ী হতে পারবো। এদিকে এদিন রাতে তারা নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করল। মেঘ জানতো এই মুহূর্তে তারা মেহেদী এবং তার দলের সামনে দাঁড়াবে। সেটা হবে তাদের জন্য এক কঠিন পরীক্ষা। এই যুদ্ধ শুধুমাত্র বাহুবল দিয়ে নয়, বরং মেধা এবং সাহস দিয়ে জয়ী হতে হবে। নাতাশা আর মেঘ একে অপরকে শক্তি দিচ্ছিল। রাশেদ এবং শিরিন তাদের জন্য এক নতুন সূর্যোদয়ের মতো ছিল। তারা জানতেন তাদের সন্তানরা আরেকটি দিন বাঁচার সুযোগ পাবে যদি তারা বিশ্বাসী এবং সাহসে ভরপুর থাকে। এইভাবে চারজনই একসাথে নিজের ভাগ্য তৈরির জন্য প্রস্তুত হলো। তাদের কাছে জানালার বাইরে তাকানোর সময় ছিল না, কারণ তাদের সামনে ছিল এক কঠিন পথ। সেখানে জীবনের প্রতিটি মুহূর্ত ছিল অব্যক্ত এক যন্ত্রণা, কিন্তু তারা জানতো তাদের সাহস এবং একে অপরের প্রতি বিশ্বাসী ছিল তাদের একমাত্র অস্ত্র। এখন পৃথিবীর যা কিছুই তাদের সামনে এনে দিক, তারা একে অপরকে আঁকড়ে ধরেই থাকবে। পরবর্তী দিন সকালে সূর্যের প্রথম আলো তাদের জন্য নতুন একদিনের সূচনা করলো। মেঘ, নাতাশা, রাশেদ এবং শিরিন তারা সবাই জানতো আজকের দিন তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করছিল। মেঘ গভীর মনোযোগ দিয়ে রাশেদের কথাগুলো শুনছিল। রাশেদ তাদের জানালো, আমাদের গোপন তথ্যকে সুরক্ষিত রাখতে হবে। মেহেদী এবং তার দল জানে আমাদের ওপর আক্রমণ করার জন্য অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন আমাদের পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। নাতাশা একটু চিন্তিতভাবে বলল, তবে কিভাবে আমরা তাদের পিছু ছাড়বো? তারা আমাদের আক্রমণ করতে আসবে, আর আমাদের কাছে একমাত্র আত্মরক্ষার উপায় এই গোপন তথ্য। যদি তারা জানে, আমাদের বিপদের পরিস্থিতি আরো ঘনীভূত হবে। মেঘ মাথা নেড়ে বলল, তবে আমাদের শক্তি একটাই, একসাথে থাকা এবং একে অপরের দিকে আস্থা রাখা। শুধু আত্মরক্ষাই নয়, আমাদের অবশ্যই পাল্টা আক্রমণের পরিকল্পনাও তৈরি করতে হবে। তাদের মুখে দৃঢ়তা ছিল, কিন্তু মনের মধ্যে এক গভীর আতঙ্ক ছিল। মেঘ জানতো এই যুদ্ধে জয়ী হতে হলে তাদের শুধুমাত্র শক্তি নয়, কৌশলও প্রয়োজন। অতএব সময়ের সাথে সাথে তাদের প্রতি পদক্ষেপের সঠিকতা পরীক্ষা করতে হবে। রাশিদ এবার বলল, আমাদের কিছু সময়ের জন্য লুকিয়ে থাকতে হবে। আমাদের গ্রুপের মধ্যে কয়েকজন লোক নির্ধারণ করতে হবে যারা মেহেদী এবং তার দলের আক্রমণের আগে পরিস্থিতি বদলাতে সাহায্য করবে। মেঘ, তুমি তো জানো তুমি তাদের কাছ থেকে কিভাবে তথ্য বের করতে পারো। মেঘ বলল, হ্যাঁ আমি জানি, তবে তথ্য বের করার জন্য আরও কিছু সাহায্য প্রয়োজন হবে। আমি জানি আমাদের কাছে যাদের সাহায্য রয়েছে তারা আমাদের কাজে লাগতে প্রস্তুত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আমাদের মধ্যে কেউ বিপদে পড়ে তাহলে কিভাবে তা মোকাবিলা করতে হবে। শিরিন কিছুক্ষণ চুপচাপ শুনে বললেন, আমরা যতটা সম্ভব গোপন থাকতে চাই, কিন্তু মেহেদী জানে আমরা তাকে প্রতিহত করতে প্রস্তুত। এখন আমাদের একসাথে কাজ করে তথ্য সংগ্রহ করতে হবে, তবে সাবধানে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের নিরাপত্তা। নাতাশা এবার দৃঢ়তার সাথে বললেন, আমরা যদি একসাথে থাকি তবে কোনো বিপদই আমাদের জন্য বড় হবে না। আমাদের আত্মবিশ্বাস এবং সাহস আমাদের শক্তি। এদিন সেই চারজনের মধ্যে একটা শক্তিশালী সংহতি তৈরি হলো। তারা জানতো নিজেদের মধ্যে আস্থা রাখলেই তারা এই বিপদ থেকে বের হয়ে আসবে। তাদের পরিকল্পনা ছিল নির্দিষ্ট। প্রথমে শত্রুর অবস্থান বুঝে নেওয়া, তারপর তাদের
প্রতিরোধ শক্তি ভেঙে ফেলা। রাশেদ আবারও বললেন, আমাদের জানালা এখনই খোলার সময় নয়। আগে আমাদের অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। আমরা যেন ভুল পদক্ষেপ না করি। তাদের পরিকল্পনা সাজানো হয়ে গেলে রাশেদ এবং শিরিন তাদের সবাইকে নিজেদের আশ্রয়ে নিয়ে নিলেন। তারা জানতেন এই মুহূর্তে পরিস্থিতি খুবই জটিল, কিন্তু নিজেদের মধ্যে শক্তি এবং আস্থা ছিল। তারা জানতো যতই কঠিন সময় আসুক, একসাথে থাকলে তারা সাফল্য পাবে। এই মুহূর্তে যখন সূর্যের আলো তাদের চারপাশে ছড়িয়ে পড়েছিল, তাদের মনে এক নতুন আশার সঞ্চার হয়েছিল। তারা জানতো আজকের দিন তাদের জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে। একে অপরের দিকে তাকিয়ে তারা প্রস্তুত হয়ে উঠল। দিনটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, আর তাদের মধ্যে এক অদৃশ্য শক্তি তৈরি হচ্ছিল, এত ধরনের দৃঢ়তা যা তাদের একে অপরকে প্রতি বিশ্বাস এবং সাহসে পূর্ণ করছিল। মেঘ, নাতাশা, রাশেদ এবং শিরিন এরা সবাই জানতো যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। তবে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তাদের কোনো দ্বিধা থাকলে চলবে না, নিজেদের প্রস্তুত করতে হবে। প্রস্তুতির চূড়ান্ত মুহূর্ত এসেছে। মেঘ সবার সামনে দাঁড়িয়ে বলল, আমাদের এখন পরিকল্পনাটা পুরোপুরি পরিষ্কার করতে হবে। মেহেদি এবং তার দল আমাদের পেছনে রয়েছে, কিন্তু আমরা জানি তাদের মোকাবিলা করার পথ কি। প্রথমে আমাদের যে কোনো অবস্থানে থাকতে হবে, যাতে তারা আমাদের গতিবিধি বুঝতে না পারে। এরপর আমাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করার আগেই তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করতে হবে। রাশেদ মাথা নেড়ে বললেন, তুমি ঠিক বলেছ মেঘ, আমাদের কাছে কিছু সময় আছে, তবে সেটা খুবই কম। যদি আমাদের খুঁটিনাটি তথ্য না থাকে, তবে শত্রু আমাদের সামনে এগিয়ে আসতে পারে। তবে আমি জানি তুমি এবং নাতাশা মিলে পরিকল্পনা সফল করতে পারবে। নাতাশা একটু চিন্তিতভাবে বলল, কিন্তু আমাদের কাছে তো যে তারা এসে শত্রুর সমাধান করতে পারবে, তাহলে কিভাবে আমরা একে পরাভূত করব? মেঘ চিন্তা করে বলল, তাদের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু তাদের দক্ষতা অনেক। আমাদের লক্ষ্য হবে তাদের মধ্যে ভরসা ভাঙা, তাদের একে অপরকে সন্দেহ করতে বাধ্য করা। মেহেদি যতটা শক্তিশালী, ততটা তাদের মধ্যে সম্মান এবং বিশ্বাস নেই। রাশেদ বলল, আমরা যতটা সম্ভব সময় কাটাবো, শত্রুকে পিছু হটিয়ে তার পরিকল্পনা নষ্ট করে দেব। তবে মেহেদি যখন জানবে আমরা তার সম্পর্কে জানি, তার প্রতিক্রিয়া খুবই তীব্র হবে। আমাদের নিশ্চিত থাকতে হবে কোনো তথ্য যাতে গোপনে না চলে যায়। শিরিন একটি কাগজের টুকরো হাতে নিয়ে বললেন, এটা আমাদের জন্য একটা হুঁশিয়ারি। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোথায় তাদের আক্রমণ ঠেকানো হবে। আমাদের কাছে যেসব লোকজন আছেন তাদের সাহায্য নিয়ে সরবরাহ এবং নিরাপত্তার ব্যবস্থা করব। মেঘ জানতো তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ আসছে। যদিও তারা নিজেদের মধ্যে সমঝোতা গড়েছে, তবুও শত্রুদের অগ্রিম পরিকল্পনা এবং প্রতিপক্ষের শক্তি নিয়ে উদ্বেগ ছিল। তাদের মধ্যে একসাথে কাজ করার শক্তি ছিল, তবে তারা জানতো এই শক্তি একদিনেই গড়ে ওঠেনি। তাদের মাঝে আস্থা, বিশ্বাস এবং সাহসী ছিল একমাত্র শক্তি যা তাদের সুরক্ষিত রাখবে। রাশেদ একে অপরকে দেখে বললেন, আমি জানি এখানে আমাদের চেয়ে বেশি শক্তিশালী কেউই নেই, তবে আমাদের কৌশল অনেক ভয়াবহ। মেহেদির দল কখনোই কোনো কিছু ভুলে যায় না, তাই আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমি নিশ্চিত আমরা যদি একে অপরের উপর বিশ্বাস রাখি, তাহলে আমাদের জয়। এখন তারা সবাই একত্রিত হয়ে নিজেদের পরিকল্পনা শুরু করলো। সবার মধ্যে কোনো আতঙ্ক ছিল না, বরং ছিল দৃঢ়তা। মেঘ এবং নাতাশা একসাথে তাদের পরিকল্পনা সাজানোর কাজ শুরু করলো। তাদের উদ্দেশ্য ছিল মেহেদি এবং তার দলের আক্রমণ ঠেকানো, তাদের একে অপরের উপর সন্দেহ সৃষ্টির মাধ্যমে বিরক্ত করা। রাশেদ আরও কিছু বিস্তারিত জানিয়ে বললেন, মেহেদি একটা স্থান থেকে আমাদের ওপর নজর রাখে, তাই আমাদের ফাঁকা জায়গা না রেখে সব জায়গায় সতর্ক থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের পরিকল্পনা বাস্তবায়িত না হয়, তাদের একটা ভুলের সুযোগও দিতে পারি না। আমাদের অবশ্যই দৃঢ় থাকতে হবে, না হলে বিপদ আরও বাড়বে। নাতাশা এবার বলল, তবে আমরা কি শেষ পর্যন্ত সংঘর্ষে যাব? আমাদের তো পিছু হেঁটেও সুযোগ থাকতে পারে। মেঘ আবার তার দৃঢ় কণ্ঠে বলল, যতদিন আমাদের গোপন তথ্য নিরাপদ, ততদিন আমাদের পিছিয়ে যাওয়ার প্রশ্ন আসে না। আমাদের মনোযোগ থাকবে যে কোনো মুহূর্তে তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। শত্রুর আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমাদের একমাত্র অস্ত্র আমাদের দৃঢ়তা এবং আস্থা। শিরিন মাথা নেড়ে বললেন, ঠিক আছে, আমাদের আজকের কাজ হচ্ছে নিজেদের মজবুত জায়গায় বসানো, তাদের পেছনে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা, একে অপরকে সহায়তা করা, সন্দেহের কোনো সুযোগ না দেওয়া, এগুলোই আমাদের অস্ত্র। এখন তারা একে অপরকে দৃঢ়তার সাথে দেখে জানতো তাদের সামনে কিছু সময়ের জন্য নিরাপত্তা থাকবে, কিন্তু এই নিরাপত্তা ভয়ঙ্কর কিছু একটা হয়ে আসতে পারে।
তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা। যেভাবে সবকিছু একত্রিত হবে তাতে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। শুধু নিজেদের নিরাপত্তা নয়, তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে মেহেদী এবং তার দলকে হারানো যাবে। তবে তাদের একে অপরের পাশে থাকা দৃঢ়তার প্রত্যয়ে তারা জানতো যে এই যুদ্ধের শেষ হাসি তাদেরই হবে। তাদের পরিকল্পনা শুরু হতে বেশি সময় লাগলো না, তবে যা হতে চলেছিল তা তাদের জন্য চূড়ান্ত পরীক্ষার মতো। দিনের আলো আসতে না আসতেই মেঘ, নাতাশা, রাশেদ এবং শিরিন নিজেদের অবস্থান ঠিক করে নিলেন। তারা জানতো মেহেদী এবং তার দল তাদের উপর নজর রাখছে, তাই তাদের পদক্ষেপগুলো প্রতি অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রতিটি মুহূর্তে ছিল অগ্নি পরীক্ষা এবং যে কোনো ভুল পদক্ষেপ তাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। মেঘ বেশ চিন্তিতভাবে বলল, এরা জানি আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের একতা এবং প্রস্তুতি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না মেহেদী খুবই পটু, তার কাছে যে কোনো শক্তিই হতে পারে। আমাদের নজরদারি করতে হবে যেন আমরা তার কৌশল বুঝিয়ে নিতে পারি। নাতাশা, যিনি শুরু থেকে অনেক কিছু সহ্য করেছে, এবার আরো দৃঢ় কণ্ঠে বলল, আমরা যদি একসাথে থাকি কিছুই আমাদের থামাতে পারবে না। আমাদের একে অপরের উপর বিশ্বাস রাখতে হবে। আর আমি জানি মেহেদী যতই শক্তিশালী হোক, আমাদের সাহস তাকে পরাজিত করতে সক্ষম হবেই। রাশেদ, যিনি দীর্ঘদিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, এবার বললেন, আমাদের লুকিয়ে থাকতে হবে। মেহেদী কখনোই আমাদের মুখোমুখি আসবে না যদি না সে নিশ্চিত হয় যে তার পরিকল্পনা সফল হবে। কিন্তু আমরা জানি যদি তাকে শত্রু হিসেবে চিহ্নিত করতে পারি তাহলে তার মনোবল ভেঙে পড়বে। শিরিন কিছুটা উদ্বিগ্ন মনে বললেন, তবে যদি আমাদের ভেতর কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মেহেদী জানে বিশ্বাসই তার শক্তি। যদি আমরা সবাই একে অপরকে পুরোপুরি বিশ্বাস না করি তবে বিপদে পড়তে পারি। এটি শুনে মেঘ মাথা নেড়ে বলল, আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখবো। যদি আমরা একসাথে থাকি তখনই আমরা তাদের মোকাবেলা করতে পারবো। আমাদের সব পদক্ষেপ অবশ্যই সমন্বিত হতে হবে, কোনো কিছুতেই ঝুঁকি নেব না যতদিন পর্যন্ত না আমরা পুরোপুরি প্রস্তুত। এখন তারা জানতো শুধু শত্রুর আক্রমণ ঠেকানো নয়, তাদের আত্মবিশ্বাসও তাদের সবচেয়ে বড় অস্ত্র। যদি তারা একে অপরের প্রতি বিশ্বাস রাখতে পারে এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে তাহলে তারা সফল হতে পারবে। তাদের পরবর্তী পদক্ষেপ ছিল শত্রুর অবস্থান চিহ্নিত করা। মেঘ, যিনি খুবই কৌশলে শিরিনের সাথে মিলে এক ঝুঁকিপূর্ণ পরিকল্পনা তৈরি করল। তারা জানতো মেহেদী তাদের প্রতি মুহূর্তের অবিশ্বাস রাখতে পারে, তাই তাদের নিজেদের অবস্থান গোপন রাখতে হবে। মেঘ বলল, আমরা যদি চেষ্টা করি শত্রুর সন্ধান পাওয়া খুবই কঠিন হবে, কিন্তু যদি আমাদের কৌশল সফল হয় তাহলে শত্রুদের বিভ্রান্ত করে তাদের অগ্রগতিকে রুখে দিতে পারবো। এখন আমাদের কিছু সময় বের করে তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে হবে। রাশেদ সিদ্ধান্ত নিয়ে বলল, তাহলে আমাদের একদম সতর্ক থাকতে হবে। জানো, কোনো ভুল করার সুযোগ নেই। আমাদের শক্তির প্রতি আস্থা রাখতে হবে। আমাদের পরিকল্পনাই আমাদের অস্ত্র। এইভাবে তারা নিজেদের কার্যক্রম শুরু করলো। রাত পোহানোর মেহেদী এবং তার দল যে কোনো সময় হামলা চালাতে আসবে, এটা ছিল তাদের মনের মধ্যে একটি ভয়। কিন্তু তারা জানতো যদি তারা দৃঢ় থাকে, তাদের প্রতিরোধ ব্যবস্থা নিখুঁত হয়, তাহলে কোনো শত্রু তাদের পরাজিত করতে পারবে না। নাতাশা, যিনি এখন অনেক বেশি সাহসী হয়ে উঠেছেন, মেঘের পাশ দিয়ে এক ধাপ এগিয়ে বললেন, আমরা একে অপরকে শেষ পর্যন্ত বিশ্বাস করব। আমরা শুধু পরস্পরের সাহসে বাঁচতে পারবো। তারা একে অপরকে উৎসাহিত করতে লাগলো আর একে অপরের পাশে থাকা দৃঢ় সংকল্পে নিজেদের প্রস্তুত করে নিল। মেয়েটি যখন জানবে তাদের কাছে কোনো ভয় নেই, তার মনোবল ধীরে ধীরে ভেঙে পড়বে। তাদের উদ্দেশ্য ছিল মেহেদীকে একেবারে অন্ধকারে রেখে তার দলকে বিভ্রান্ত করা। কিন্তু আসল পরীক্ষা তখনই আসবে যখন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে মেহেদী তাদের পেছনে এসে দাঁড়াবে। এটা জানিয়ে দিল শত্রু কখনোই দুর্ধর্ষ হবে না, কিন্তু তাদের নিজেদের শক্তি এবং সাহসী ছিল সবচেয়ে বড় অস্ত্র। এখন তাদের পরিকল্পনা ছিল বাস্তবায়নযোগ্য, তবে শত্রুর দিক থেকে চোখ রাখতে হবে। এখন আর কোনো ভুলের জায়গা ছিল না। পরবর্তী দিন, যেদিন মেঘ, নাতাশা, রাশেদ এবং শিরিন নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল, তারা জানতো যে এখন আর কোনো সময় নেই। শত্রু যতই কাছে আসুক না কেন, তাদের এই মুহূর্তে একে অপরের ওপর অগাধ বিশ্বাস এবং দৃঢ় মনোভাব ছিল। তারা একে অপরকে বলেছিল, এটা আমাদের যাত্রার শেষ নয়, বরং আমাদের নতুন শুরু। বিকালবেলা মেঘ এবং নাতাশা যে পথে যেতে
যাচ্ছিলেন সেখানে তীক্ষ্ণ নজরদারি চলছিল। তাদের বুঝতে পারছিল শত্রু ইতিমধ্যে নিজেদের অবস্থান জানতে পেরেছে, কিন্তু তারা জানতো যতক্ষণ না তারা শত্রুর মধ্যে সন্দেহ সৃষ্টি করতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের কাজ সহজ হবে না। মেহেদী খুবই সুনিপুণভাবে কাজ করে এবং তার দলও একেবারে প্রস্তুত ছিল। তারা জানতো কোনো ভুল তাদের জন্য মহা বিপদের কারণ হতে পারে। রাশেদ বললেন, তারা অনেক চেষ্টা করবে আমাদের পেছনে এসে হামলা করতে, কিন্তু আমরা জানি আমাদের গোপনীয়তা এবং পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগালে মেহেদী তার উদ্দেশ্যে সফল হতে পারবে না। আমাদের প্রথম লক্ষ্য হবে তাদের বিভ্রান্ত করা। শিরিন, যিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন, বললেন, যত দ্রুত সম্ভব আমাদের শত্রুর প্রতি নজর রাখতে হবে। তাদের যে কোনো একটা ভুল আমাদের উপকারে আসবে, কিন্তু আমাদেরও ভুল না করার শপথ নিতে হবে। আমাদের কোনো শক্তি কমতে পারবে না। এদিকে মেঘ এবং নাতাশা বুঝতে পারছিল শত্রু তাদের চারপাশ ঘুরপাক করছে। তারা কখনোই একে অপরের চোখে চোখ রেখে কথা বলছে না, কারণ তারা জানতো এক মুহূর্তের অবহেলা তাদের বড় বিপদ ফেলতে পারে। মেহেদী যতই শক্তিশালী হোক, তারা দলের মধ্যে অস্থিরতা এবং বিভ্রান্তি তৈরি করতে পারলে তাদের কিছুটা হলেও জয়ী হতে পারবে। রাশেদ, যিনি তাদের জন্য বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছিলেন, এবার শিরিনকে ডাকলেন। তোমরা যখন মনে করবে শত্রু তাদের শেষ আক্রমণ চালাবে, তখন আমাদের অবস্থান পাল্টাতে হবে। আমাদের একজন দল সবসময় প্রস্তুত থাকতে হবে। এমন সময় মেঘ এবং নাতাশা দুজনে এক দৃষ্টিতে দিয়ে বলল, যতই কঠিন হোক, আমাদের প্রথম লক্ষ্য থাকবে শত্রুকে বিভ্রান্ত করা। আমরা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারি, তাহলে আমাদের জিততে সময় লাগবে না। আমাদের সবার বিশ্বাসে স্থিতিশীল থাকতে হবে। এটি বলতে বলতে তারা একে অপরকে এই শক্তি দিয়ে বলল, আমরা একসাথে আছি, কিছুই আমাদের থামাতে পারবে না। এইভাবে দিন কাটতে থাকে এবং অবশেষে রাত আসে। তাদের মধ্যে কিছু দুশ্চিন্তা ছিল, তবে তারা জানতো এই রাত তাদের জন্য একটি সুযোগ হতে চলেছে। মেয়েটি যে কোনো সময় আক্রমণ করতে আসতে পারে এবং তাদের পক্ষে আক্রমণ থেকে পালিয়ে যাবার কোনো উপায়ও ছিল না। তবে মেঘ জানতো তার কৌশল যদি পুরোপুরি কার্যকর হয় তবে তাদের জয়ের পথ সুগম হবে। রাশেদ সবাইকে একত্রিত করে বললেন, এখন সময় এসেছে। আমরা সবাই জানি যদি আজকের রাতে আমরা নিজেদের সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে তাদের পরাজিত করা কঠিন হবে না। শত্রুর পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য আমাদের কৌশল প্রস্তুত। আমাদের একসাথে কাজ করতেই হবে। শিরিন বললেন, তোমরা জানো আমাদের পাশে থাকলে মেহেদী কিছুই করতে পারবে না। তবে আমাদের কাছে শুধুমাত্র শক্তি নয়, কৌশলও প্রয়োজন। তাদের পরিকল্পনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ ছিল মেঘ, নাতাশা, রাশেদ এবং শিরিন একত্রিত হয়ে শত্রুর পেছনে চলে গেল। রাত গভীর হয়ে আসছিল আর তাদের পরিকল্পনার প্রস্তুত ছিল। একে অপরকে সম্মিলিতভাবে নিয়ে তারা শত্রুর অবস্থানে পৌঁছালো, যেখানে মেহেদী এবং তার দলবল শিকার খুঁজছিল। এটি ছিল তাদের জন্য এক অগ্নি পরীক্ষা, এক সিদ্ধান্তের মুহূর্ত, যেখানে তারা যদি এক পা পিছিয়ে যায় তবে তাদের জন্য বিপদ অপেক্ষা করছিল। কিন্তু মেঘের মনোবল অটুট ছিল। সে জানতো যদি তারা একে অপরকে বিশ্বাস করে কাজ করে তাহলে কেউ তাদের হারাতে পারবে না। এটা আমাদের জন্য শেষ সুযোগ। মেঘ বলল, এখন একসাথে থাকলে আমাদের এই যুদ্ধ শেষ করা সম্ভব হবে। তারপর তারা দ্রুততার সাথে শত্রুর অবস্থানে পৌঁছালো আর সঠিক মুহূর্তে পরিকল্পনা অনুযায়ী হামলা চালাতে প্রস্তুত নিল। তাদের পরিকল্পনা অনুযায়ী মেঘ, নাতাশা, রাশেদ এবং শিরিন একসাথে চলতে থাকলো। তাদের সবকিছু সঠিক সময় এবং যথাযথভাবে করতে হবে, কারণ কোনো ভুল তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। রাতের অন্ধকারে তারা একে অপরকে শান্ত এবং সজাগভাবে নির্দেশ দিচ্ছিল। প্রত্যেকটি পদক্ষেপ ছিল নির্ভুল, কারণ শত্রুদের প্রতি এক মুহূর্তের অবহেলা মারাত্মক হতে পারে। মেঘ জানত যদি তাদের সঠিক মুহূর্তে আক্রমণ করা না যায় তবে তারা বিপদে পড়বে। তাই সে প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। সে জানত মেহেদী তার লোকজনকে একত্রিত করে প্রস্তুত রেখেছে, কিন্তু তাদের বিভ্রান্ত করে শত্রুদের মধ্যে অস্থিরতা তৈরি করা সম্ভব হলে তাদের আক্রমণের প্রতিহত করা যাবে। এখন সময় এসেছে। মেঘ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং আত্মবিশ্বাস। আমরা শত্রুর জন্য অজানা এক পথ তৈরি করেছি। যদি তারা আমাদের ফাঁদে পড়তে পারে তাহলে আমরা তাদের পুরো দলকে অচল করে দিতে পারবো। নাতাশা একটু চিন্তিত হলেও তার মুখভয়ে কোনো আতঙ্ক ছিল না। সে জানত এখনই সবচেয়ে বড় পরীক্ষা। তাদের জীবনের এই মুহূর্তটি ছিল সফলভাবে পার করতে পারে, তবে তাদের ভবিষ্যৎ অনেকটাই সহজ হবে। সে মেঘের দিকে তাকিয়ে বলল, আমরা একসাথে আছি মেঘ, কিছুই হবে না। আমরা শত্রুকে পরাস্ত করতে পারবো। রাশেদ এবং শিরিন কিছুটা শঙ্কিত হলেও তাদের চোখে ছিল এক ধরনের দৃঢ়তা। তারা জানত তাদের কোনো বিকল্প নেই। যদি তারা এখনই সঠিক সময়ে কাজ না করতে পারে তবে তারা সর্বশক্তি দিয়েও শত্রুর মোকাবিলা করতে পারবে না।
কিন্তু তারা একে অপরের সঙ্গে শপথ করেছিল এবার কোনো ভুল হবে না। আক্রমণের মুহূর্ত আসতে চলেছে। মেঘ, শিরিন এবং রাশেদকে সংকেত দিল। তাদের কৌশল অনুযায়ী শিরিন এবং রাশেদ শত্রুদের নজর অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কিছু সময় ধরে বিভ্রান্তি সৃষ্টি করবে, যাতে মেঘ এবং নাতাশা নিরাপদে শত্রুর মূল দল পর্যন্ত পৌঁছে যাবে। তোমরা জানো আমাদের যতটা সম্ভব ধৈর্য ধরতে হবে। রাশেদ বলল। যখন সময় আসবে তখন আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। শত্রুদের বিভ্রান্ত করতে হলে আমাদের নিজেদের দুর্বলতা গোপন রাখতে হবে। আমরা যদি এক মুহূর্তের জন্য অসতর্ক হই তাহলেই বিপদ। এদিকে মেঘ এবং নাতাশা শত্রুর অবস্থান পেতে খুব কাছে চলে এসেছিল। তাদের মনে ছিল একটাই কথা, সবকিছু সঠিকভাবে করতে হবে। তারা চুপচাপ শত্রুদের এলাকা পেরিয়ে চলছিল। তাদের চোখে ছিল চারপাশ, তাদের পা ছিল একদম নিঃশব্দ। মেঘের মুখে দৃঢ়তা, নাতাশার চোখে সাহস। তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল। তারা একে অপরের মধ্যে যুদ্ধ করতে প্রস্তুত ছিল। আক্রমণ শুরু করার মুহূর্তে মেঘ এক ঝলক চোখে রাশেদ এবং শিরিনের দিকে তাকিয়ে সংকেত দিল। শিরিন ও রাশেদ তাদের ভূমিকা পালন করতে শুরু করলো। তারা শত্রুদের বিভ্রান্ত করে তাদের সৃষ্টি অন্যদিকে নিয়ে আসলো। এই সময় মেঘ এবং নাতাশা শত্রুর অজান্তেই তাদের মূল আস্থানে চলে গেল। মেঘ গভীর শ্বাস নিয়ে বলল, এটা আমাদের শেষ সুযোগ। শত্রু বুঝে উঠতে না পারুক, সে আগেই শিকার হবে। আমাদের সর্বোচ্চ প্রস্তুতি দরকার। নাতাশা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, আমরা একে অপরকে বিশ্বাস করি এবং শত্রু আমাদের বিপদে ফেলতে পারবে না। আমরা তাদের খতম করব। অন্যদিকে শত্রুদের দল তখন নিজেদের অবস্থান জানতো না। তারা কিছুটা অবহেলায় ছিল, কারণ তারা ভাবছিল মেঘ এবং নাতাশা সেখান থেকে পালিয়ে যেতে পারে। তবে মেঘ জানতো শত্রুরা কখনো তাদের সহজে ছেড়ে দিবে না, তাই সে এইভাবেই তাদের ওপর আক্রমণ করতে শুরু করলো। এখন এক মুহূর্তের মধ্যেই মেঘ এবং নাতাশা তাদের অবস্থান নিয়ে শত্রুর ভিতরে ঢুকে পড়ল। তারা জানতো এই মুহূর্তের পর শত্রু তাদের ঘিরে ফেলবে। তবে তাদের শক্তি ছিল একে অপরকে ভরসা করে কাজ করার। মেহেদী এবং তার দল তখনও কোনো গোপন পরিকল্পনা জানতো না। মেঘ জানতো তাদের বিভ্রান্তি সৃষ্টি করা খুবই গুরুত্বপূর্ণ। মেঘ শত্রুদের দিকে তাকিয়ে বলল, এখনই সময় নাতাশা। আমরা যদি ভুল করি তাহলে তাদের শক্তিশালী হয়ে ওটা কঠিন হবে না। নাতাশা দ্রুত মাথা নেড়ে বলল, আমরা প্রস্তুত। একসাথে থাকলে কিছুই আমাদের থামাতে পারবে না। তাদের এই সাহসিকতার সঙ্গে আক্রমণ শুরু হয়ে গেল। শত্রুদের প্রথম আক্রমণের পর তাদের গঠনবদ্ধ পরিকল্পনার ফলস্বরূপ মেঘ এবং নাতাশা আক্রমণে প্রতিহত করতে শুরু করলো। তাদের পাশে রাশেদ এবং শিরিনও ছিল, যারা শত্রুদের মনোযোগ বিভ্রান্ত করে মেঘ এবং নাতাশাকে সঠিক মুহূর্তে সাহায্য করতে শুরু করলো। বিভ্রান্তির দৃষ্টি হয়ে গেল এবং মেহেদী তাদের দলের মধ্যে বিশৃঙ্খলা দেখতে শুরু করলো। শত্রুর পরিকল্পনা যেহেতু বিচ্ছিন্ন হচ্ছিল, তাদের মনোবল কমে যেতে লাগলো। মেঘ এবং নাতাশা এই পরিস্থিতি কাজে লাগিয়ে শত্রুকে একে একে পর্যুদস্ত করতে লাগলো। এখন তাদের সামনে ছিল একমাত্র লক্ষ্য, বেঁচে থাকা এবং শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত করা। শত্রুদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হতে থাকায় মেহেদী এবং তার দল হতবাক হয়ে গিয়েছিল। তারা কখনো ভাবেনি যে তাদের পরিকল্পনা এত সহজে ভেস্তে যাবে। তবে মেঘ এবং নাতাশা জানতো এটি তাদের জন্য সঠিক মুহূর্ত। এবার তাদের সবকিছু ঠিকঠাকভাবেই করতে হবে। মেহেদী সঠিক সময়ে তাদের ধ্বংস করতে পারলে সবকিছু শেষ হয়ে যাবে। তাই তারা বুঝতে পারছিল শত্রুদের মধ্যে বিভ্রান্তি তৈরির পর আর এক মুহূর্ত নষ্ট না করে তাদের আক্রমণে শানিত করতে হবে। মেঘ এবং নাতাশা একে অপরকে দেখে সংকেত দিল। তাদের মধ্যে এক অদ্ভুত সামঞ্জস্য ছিল। তারা একে অপরের প্রতি পুরোপুরি বিশ্বাসী ছিল এবং তাদের যৌথ সাহসী তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল। মেঘ পেছনে তাকিয়ে রাশেদ এবং শিরিনের দিকে সংকেত দিল। তাদের কাজ ছিল শত্রুদের দলের মনোযোগ পুরোপুরি অন্যদিকে নিয়ে আসা, যাতে মেঘ এবং নাতাশা তাদের মূল বাহিনীকে প্রবেশ করতে পারে। এই মুহূর্তে পুরো পরিস্থিতি এক মুহূর্তে পাল্টে যেতে পারত। এখনই কাজটা শুরু করতে হবে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, তার চোখে দৃঢ়তা ছিল। শত্রু যখন বুঝতে পারবে তখন আমাদের জন্য কিছুই থাকবে না। আমাদের হাতে যে সুযোগ এসেছে সেটা কাজে লাগাতে হবে। নাতাশা মাথা নেড়ে বলল, তোমার সঙ্গে আছি মেঘ। আমরা একসাথে থাকলে আমরা কিছুই হারাবো না। আমাদের দল একে অপরের জন্য জীবন দেবে। তারপর মেঘ এবং নাতাশা একযোগে শত্রুদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেল। তারা একে অপরের পিঠ ঠেস শক্তি রেখে চলছিল। কিছু সময় পর তারা শত্রুদের মূল অবস্থানে পৌঁছালো, যেখানে মেহেদী এবং তার প্রধান বাহিনী বসেছিল। মেহেদী তখনও অবজ্ঞা করে ভাবছিল যে মেঘ এবং নাতাশা তার দলকে বোকা বানাতে পারবে না, কিন্তু তারা যে পুরোপুরি প্রস্তুত সেটা এখন সে বুঝতে পারছিল। মেঘ এবার নাতাশার দিকে তাকিয়ে বলল, এখন আমাদের সামনে বাধা তৈরি করতে হবে। যদি মেহেদী বুঝতে পারে তাহলে সবকিছু উলট পালট হয়ে যাবে। নাতাশা এক পলক তাকিয়ে বলল, আমরা এই মুহূর্তে শত্রুকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাব।
তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিতে হবে। তাদের কথার পর মেঘ এবং নাতাশা শত্রুর ওপর আক্রমণ চালাতে শুরু করলো। তারা অত্যন্ত সতর্ক এবং দ্রুততার সাথে কাজ করছিল। মেহেদি প্রথমে কিছুটা অবাক হলেও শীঘ্রই সে বুঝতে পারলো যে তার দল কিছু করতে পারবে না। মেঘ এবং নাতাশা তাদের ঘিরে ফেলেছে এবং শত্রুদের দৃষ্টি সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে রাশিদ এবং শিরিনের শত্রুদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে শুরু করেছিল। তারা শত্রুদের বিভ্রান্ত করতে নিজেদের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হয় এবং এইভাবে মেহেদি বুঝতে পারে না যে তার দল কোথায়। কিছু সময় পর রাশিদ এবং দলের সঙ্গে একত্রিত হয়ে মেঘ এবং নাতাশাকে সহায়তা করতে পৌঁছালো। মেহেদি, যিনি এখনো শত্রুদের দিক থেকে কোনো আক্রমণের প্রত্যাশা করছিল না, চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু মেঘ তার সামনে চলে আসতে দেখতে পেয়ে এই মুহূর্তের জন্য ভ্রু কুঁচকালেন। তুমি ভাবতে কি মেহেদি যে আমাদের আক্রমণ করতে পারবে? আমরা জানি তোমার পরিকল্পনা একেবারেই অকার্যকর হয়ে গেছে। মেহেদি তার মুখে কিছুটা কটাক্ষমূলক হাসি ফুটিয়ে বলল, তোমরা আমাকে হারাতে পারবে না মেঘ। আমার দল এত শক্তিশালী যে তোমরা কখনোই আমাদের পরাস্ত করতে পারবে না। তুমি যা বুঝতে পারছো না সেটা হলো আমরা শত্রুদের ছায়া হয়ে আছি। তুমি যতই পালাও আমাদের হাত থেকে মুক্তি পাবে না। তবে মেঘ খুব শান্তভাবে উত্তর দিল, তোমার দলের শক্তি কখনোই আমাদের পক্ষে সমস্যা হয়ে দাঁড়াবে না। এখন তুমি নিজের চোখে দেখবে তোমার পরিকল্পনা সফল হওয়ার আগেই আমরা তোমাকে পরাজিত করব। তাদের কথার মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছিল। মেহেদি জানত তার দলের উপর বিপুল ছাপ এসেছে, তবে সে বিশ্বাস করেছিল যে কিছু সময় পর পরিস্থিতি আবার তার পক্ষে ফিরে আসবে। কিন্তু মেঘ এবং নাতাশার মধ্যে সেই অসম্ভব শক্তি এবং বিশ্বাস ছিল, তারা তাকে ভীত করে তুলেছিল। তবে একে একে মেহেদির দল ভেঙে পড়তে শুরু করলো। মেঘ এবং নাতাশা তাদের উপর আক্রমণ চালাতে থাকলো। শত্রুদের দৃষ্টি বিভ্রান্ত হয়ে গেল এবং তারা একে অপরের পিছু হাঁটতে শুরু করলো। মেহেদি বুঝতে পারছিল না কেন তার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। তার দল একে অপরকে পরাজিত হতে থাকলো। মেঘ এবং নাতাশা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছিল এবং সেই মুহূর্তে মেহেদি বুঝতে পারল তাদের জন্য আর কোনো পথ রইল না। রাশেদ এবং শিরিন মেঘ এবং নাতাশার সঙ্গে যোগ দিয়ে শত্রুর আক্রমণ সম্পূর্ণভাবে ঠেকিয়ে দিল। একসময় মেহেদি তার দল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো আর তার হার নিশ্চিত হয়ে গেল। মেঘ, নাতাশা, রাশেদ এবং শিরিন একে অপরকে দেখে আসলো। তারা জানতো এটি ছিল তাদের একটি বড় জয়। তবে তাদের যাত্রা এখানেই শেষ হয়নি। তারা জানতো আবারও অনেক চ্যালেঞ্জ তাদের অপেক্ষা করছে, কিন্তু তারা একসাথে থাকলে কোনো কিছু তাদের থামাতে পারবে না। এটা শুধু শুরু মেঘ। নাতাশা আবার বলল, আমরা একসাথে থাকলে পৃথিবীও আমাদের কিচ্ছু করতে পারবে না। মেঘ, নাতাশা, রাশেদ এবং শিরিন মেহেদি ও তার দলের পরাজয়ের পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে তাদের সামনে এখন একটা দীর্ঘ পথ ছিল। তাদের এই জয় ছিল ত্রাণের চেয়েও কিছু নয়, কারণ তারা জানতো শত্রুদের পরাজিত করার পর তাদের জীবনে আবারও কঠিন পরিস্থিতি আসতে চলেছে। মেহেদি হয়তো হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু তার দৃষ্টিতে এই যুদ্ধ শেষ হয়ে যায়নি। এটা ছিল শুধু একটি অস্থায়ী বিরতি। মেঘ যখন শান্তভাবে শত্রুদের পালিয়ে যাওয়ার দিকে তাকিয়েছিল, তখন তার মনে আরও অনেক প্রশ্ন জমেছিল। মেহেদি হারলেও তার দল এবং অন্যান্যরা কোথায়? শত্রুরা এতটা বিশৃঙ্খল হয়ে পড়েছে, কিন্তু তাদের নেতার পরাজয় কতটা গভীরভাবে তাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে তা স্পষ্ট ছিল না। মেঘ জানতো যতই সময় চলে যাক না কেন তাদের যত্ন নিতে হবে এবং একটি নিরাপদ অবস্থানে চলে যেতে হবে, কারণ এই পরিস্থিতি কোনোভাবেই স্থায়ী নয়। আমরা কোথায় যাব? নাতাশা মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। তার চোখে কিছুটা শঙ্কা ছিল। আমাদের অবস্থান কি নিরাপদ? মেঘ একটু চিন্তা করলো, তারপর মাথা নেড়ে বলল, আমাদের এখন দ্রুত স্থান পরিবর্তন করতে হবে। মেহেদি এখনও যদি পুনরায় সংগঠিত হয় তাহলে তার আক্রমণ আরও বেশি শক্তিশালী হতে পারে। আমাদের আরও দূরে চলে যেতে হবে, একটা নিরাপদ জায়গায় যেখানে শত্রু আমাদের অনুধাবন করতে না পারে। তুমি ঠিক বলেছ। রাশেদ মন্তব্য করলো, আমাদের একেবারে নিরাপদে থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গোপন জায়গায় পৌঁছাতে হবে। শিরিনও কিছুটা চিন্তা করে বলল, যদি শত্রু আমাদের পিছু নেয় তবে আমরা তাদের থেকে পালানোর সুযোগ পাবো না, তাই আমাদের পরিকল্পনা আরো বেশি নিখুঁত হতে হবে। তাদের মাঝে এই আলোচনা চলতে থাকার মধ্যেই শিরিন হঠাৎ করে মাথা তুললেন এবং দূরের দিকে নজর দিলেন। দেখ, ওখানে একটা গাড়ি আসছে। তিনি বললেন, তার কণ্ঠে কিছুটা অস্থির ছিল। মেঘ তৎক্ষণাৎ চোখে চোখ রেখে দ্রুত সিদ্ধান্ত নিল। এটা হতে পারে শত্রু অথবা আমাদের নতুন কোনো সহযোগী। আমরা সাবধানে থাকব। আঙ্কেল এবং আন্টি, আপনারা একটু দূরে চলে যান। নাতাশা, তুমি আমার সঙ্গে থাকবে। তাদের গতিবিধি ছিল খুব দ্রুত। তারা তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল, যাতে শত্রুদের চোখ পড়ার সুযোগ না পায়।
গাড়ি তাদের কাছে আসার সাথে সাথে মেঘ এবং নাতাশা সাবধানে পিছনে চলে গেল এবং শিরিন ও রাশেদ গাড়ির দিক থেকে কিছুটা আলাদা জায়গায় অবস্থান নিল। গাড়ি যখন তাদের খুব কাছে চলে আসলো তখন একদম শেষ মুহূর্তে গাড়ি থামলো এবং দুজন লোক নেমে আসলো। মেঘ এবং নাতাশা তাদের দিকে এক পলক তাকালো। তাদের মনোযোগ ছিল পুরোপুরি সজাগ। তারা জানতো এই মুহূর্তে তাদের সতর্কতা খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি গাড়ি থেকে নামলেন এবং আশেপাশে তাকিয়ে বললেন, তোমরা মেঘ ও নাতাশা, ঠিক? আমরা তোমাদের সাহায্য করতে এসেছি। মেঘ তৎক্ষণাৎ সন্দেহ নিয়ে প্রশ্ন করলো, কেন তুমি আমাদের সাহায্য করতে চাইছো? আমরা জানি শত্রুরা আমাদের পিছু নিচ্ছে। তোমরা আমাদের শত্রু না। না, আমরা শত্রু নই। লোকটি স্পষ্টভাবে বলল। আমরা তাদের বিরুদ্ধে কাজ করছি। আমাদের দলের নেতা চায় তোমাদের নিরাপদে থাকতে পারো। তোমরা যদি আমাদের বিশ্বাস করো, আমরা তোমাদের নিরাপদে নিয়ে যেতে পারি। তাদের কথায় কিছুটা আশ্বস্ত হলেও মেঘ অবিলম্বে নাতাশার দিকে তাকিয়ে সংকেত দিল। নাতাশা তার চোখে সন্দেহের ছাপ নিয়ে বলল, তোমরা আমাদের বিশ্বাস করছো, কিন্তু আমাদের এই মুহূর্তে আর কাউকে বিশ্বাস করা উচিত নয়। আমাদের নিজেদের শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। তবে মেঘের কণ্ঠে কিছুটা স্থিরতা ছিল। তাদের নিয়ে চলে যেতে পারে, তবে পুরোপুরি সাবধানে থাকতে হবে। আমি তাদের বিশ্বাস করি, তবে আমাদের যা কিছু আছে তা আমাদের নিজের হাতে রাখতে হবে। গাড়ির লোকটি আরও কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু মেঘ তাদের নিয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে বলল, আমরা তোমাদের সাহায্য নিতে প্রস্তুত, তবে কোনো অবস্থাতেই আমাদের তথ্য ফাঁস হতে দেওয়া যাবে না। আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং আমরা জানি যদি তা বের হয়ে যায় আমাদের জীবন বিপদে পড়বে। লোকটি মাথা নেড়ে সম্মতি জানালো। তোমরা চিন্তা করো না মেঘ, আমরা তোমাদের জন্য কাজ করছি এবং আমরা তোমাদের সবকিছু নিরাপদ রাখতে সহায়তা করব। এইভাবে মেঘ, নাতাশা, রাশেদ, শিরিন এবং নতুন দুজন সহযোদ্ধা একত্রিত হয়ে গাড়িতে উঠল এবং তাদের পরবর্তী গন্তব্যে চলে গেল। তারা জানতো এই পরিস্থিতি তাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে চলেছে, তবে মেঘ এবং নাতাশার মধ্যে সেই দৃঢ় বিশ্বাস এবং সাহস ছিল যা তাদের যে কোনো পরিস্থিতির মুখোমুখি করতে সাহায্য করেছিল। রাস্তায় চলতে চলতে তারা একে অপরের দিকে তাকে নিশ্চিত হলো যে এই একত্রিত হওয়া শুধুমাত্র একটি যাত্রার শুরু। তাদের সামনে অনেক বড় বাধা এবং আরও অনেক শত্রু আসতে পারে, কিন্তু তারা জানতো একসাথে থাকলে তারা কোনো কিছুই হারবে না। তাদের পথ দীর্ঘ ছিল, কিন্তু তাদের চেতনা নির্ভীক রাখতে তাদের একে অপরের প্রতি অবিচল বিশ্বাসী ছিল সবচেয়ে বড় শক্তি। রাত্রি গভীর হতে শুরু করেছিল এবং তাদের গাড়ি এক এক করে গন্তব্যে পৌঁছাতে লাগলো। যতই সময় এগোচ্ছিল ততই তাদের অনুভূতি আরও তীব্র হচ্ছিল। এটা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় যাত্রা এবং তারা জানতো এই যাত্রা শুধু তাদের জন্য নয়, বরং তাদের চারপাশের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মেঘ, নাতাশা, রাশেদ এবং শিরিন গাড়ির মধ্যে একে অপরকে দেখে অবচেতনায় জাগত। সামনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে তারা এই বিষয়টি নিশ্চিত ছিল তারা একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত। তারা সেই মুহূর্তে নিজেদের লক্ষ্য সম্পর্কে স্থির হয়ে গিয়েছিল, নিরাপত্তা, সুরক্ষা এবং একে অপরের পাশে থাকার শক্তি। তাদের যাত্রা একদিন শেষ হবে, কিন্তু এখন তারা যে দুঃসাহসিকতার পথে হাঁটছিল সেখানে কেবল একসাথে থাকার শক্তি তাদের একমাত্র আশ্রয় ছিল। যাত্রার মধ্যে নাতাশা হঠাৎ মেঘের দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত হয়ে বলল, মেঘ, আমি জানি আমাদের সামনে অনেক বড় বিপদ রয়েছে, কিন্তু তুমি জানো এই পথ চলতে গিয়ে আমি আরও একটা গুরুত্বপূর্ণ কথা মনে রেখেছি। আমাদের কিছু সময় হাতে আছে। মেঘ কিছুটা আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাচ্ছ তুমি নাতাশা? নাতাশা একটু থেমে গিয়ে বলল, আমি তোমাকে আমার একটা বড় কথা বলতে চাচ্ছি। আমাদের সম্পর্ক, আমাদের এই যাত্রা। আমি জানি তুমি আমার পাশে আছো, আর আমি জানি আমি তোমার পাশে আছি, কিন্তু এর পাশাপাশি আমি জানাতে চাই আমাদের মধ্যে কিছু নতুন সম্পর্ক তৈরি হয়েছে। আমি মা হতে যাচ্ছি। মেঘ প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিল। তার চোখে এক মৃদু বিস্ময় ফুটে উঠেছে, কিন্তু তারপরে সে গভীরভাবে হাসলো। সে জানতো এই কঠিন সময়ে এই খবরটি তাদের জন্য আশীর্বাদ হতে পারে। মেঘ হাত বাড়িয়ে নাতাশার হাতটা ধরেছিল। এটা অসাধারণ নাতাশা, আমাদের সন্তান। এটা আমাদের জীবনের নতুন শুরু হবে। নাতাশা চোখে অশ্রু নিয়ে মেঘের দিকে তাকালো। হ্যাঁ মেঘ, আমি জানি এই পরিস্থিতিতে আমাদের জন্য সব কিছু সহজ হবে না, কিন্তু আমি সন্তানের জন্য আমরা একে অপরকে কখনো ছেড়ে যাব না। আমরা আমাদের সন্তানকে সুরক্ষিত রাখতে, তাকে ভালোভাবে বড় করতে একসাথে যুদ্ধ করব। মেঘ তার হাতটি আবারও দৃঢ়ভাবে ধরল। তুমি সঠিক বলেছ নাতাশা, আমাদের সন্তান হবে আমাদের শক্তি। আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। আমি তোমার পাশে আছি, যেমন তোমার বাবা মা আমার পাশে ছিল। আমরা আমাদের সন্তানকে একসাথে পৃথিবীতে আনবো
এবং তাকে নিরাপদ রাখবো। তাদের মধ্যে এক বিশেষ স্নেহ ভালোবাসা অনুভূতি হতে শুরু করেছিল। এই খবর তাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল, যেখানে শুধু বিপদ ছিল না, ছিল আশা, ছিল নতুন সম্ভাবনা। এখন তাদের যাত্রা শুধু নিজেদের রক্ষা করার ব্যাপার ছিল না, বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ স্থান তৈরি করার লক্ষ্য কাজ করছিল। যতদিন তারা এগিয়ে যাচ্ছিল, মেঘ এবং নাতাশা তাদের সন্তানের ভবিষ্যতের জন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিল। তারা জানতো শত্রু তাদের পিছু নিতে পারে, তবে তাদের কাছে একটি শক্তিশালী অস্ত্র ছিল, বিশ্বাস, ভালোবাসা এবং নিজেদের মধ্যে অটুট সম্পর্ক। তারা জানতো একসাথে থাকলে তারা সবকিছু জয় করতে পারবে। অন্যদিকে তাদের নতুন সহযোদ্ধারা, যারা তাদের সঙ্গে যোগ দিয়েছিল, তারা বুঝতে পারছিল এই যাত্রা সবার জন্য এক নতুন অধ্যায় হতে চলেছে। তারা শুধু নিজেদের জন্য নয়, পুরো পৃথিবীকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেখানোর জন্য লড়ছিল। তারা জানতো এর জন্য তাদের সমন্বিত হতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে এবং নিজেদের ভেতরের শক্তিকে অক্ষুণ্ণ রাখতে হবে। কিছুদিন পর তারা এক অদ্ভুত এবং নিরাপত্তা জায়গা পৌঁছালো, যেখানে তাদের জন্য কিছুটা আশ্রয় ছিল। সেখানে তাদের ভবিষ্যৎ সম্পর্কে নতুন পরিকল্পনা গঠন শুরু হলো। মেঘ এবং নাতাশা নিজেদের সন্তানকে পৃথিবীতে আনতে প্রস্তুত হয়ে উঠেছিল, আর তারা জানতো তাদের শিশুর জন্মের মাধ্যমে তাদের জীবনের সমস্ত দুঃখ, বিপদ এবং সংগ্রামের একটা নতুন অর্থ পাবে। এসব মেঘ নাতাশাকে বলল, তুমি জানো, এই পৃথিবীতে আমাদের সন্তান আসার পর আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। আমাদের সন্তানের চোখে আমরা যা দেখতে চাই তা হবে আমাদের ভবিষ্যৎ একটি বিশ্ব, যেখানে আমাদের মতো মানুষগুলো থাকবে না যারা হারবে। আমি জানি আমরা আমাদের সন্তানকে এমন একটা পৃথিবী উপহার দিতে পারবো যেখানে সে তার স্বপ্ন সত্যি করতে পারবে। নাতাশা চোখে এক গভীর প্রশান্তি নিয়ে মেঘের দিকে তাকালো। তুমি যখন এমন কথা বলো, আমি অনুভব করি আমাদের এই পথের শেষে সত্যি কিছু সুন্দর অপেক্ষা করছে। আমাদের সন্তান আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসবে। এখন আমাদের একমাত্র লক্ষ্য এই পৃথিবীটাকে আমাদের সন্তানের জন্য নিরাপদ এবং সুন্দর করে তোলা। এইভাবে মেঘ এবং নাতাশার যাত্রা চলতে থাকলো। তারা জানতো তাদের মধ্যে কোনো কিছুই তাদের থামাতে পারবে না। তাদের শক্তি ছিল একে অপরের মধ্যে, তাদের বিশ্বাসে এবং তাদের ভবিষ্যতের সন্তানকে এক নিরাপদ পৃথিবীতে নিয়ে আসার লক্ষ্যে। তাদের এই যাত্রা ছিল এক অনবদ্য সংগ্রাম, যা একদিন তাদের সন্তানের জন্য একটি নতুন পৃথিবী তৈরি করার চেষ্টায় পরিণত হবে। তারা যখন একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে পৌঁছালো, তখন মেঘ নাতাশার হাত তারা দৃঢ়ভাবে ধরে বলল, এটাই আমাদের নতুন শুরু। আমরা একসাথে থাকবো, আমাদের সন্তান থাকবে আমাদের সঙ্গে, আর কিছুই আমাদের থামাতে পারবে না। এটাই ছিল তাদের নতুন জীবন, একসাথে, শক্তিশালী এবং ভরসার সাথে, যেখানে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ তাদেরকে নতুন উজ্জীবন করবে। গল্পের এই পর্বে মেঘ এবং নাতাশার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তারা জানতো ভবিষ্যতে আরও অনেক বিপদ আসতে পারে, কিন্তু তাদের মধ্যে যে বিশ্বাস ও ভালোবাসা ছিল, সেটাই তাদের মূল শক্তি। তাদের সম্পর্কে এবং সন্তান তাদের নতুন আশার উৎস হয়ে উঠেছিল। জীবনের এই কঠিন সময়ে তারা একে অপরকে অবলম্বন করে নিজেদের জীবন নতুন লক্ষ্যে স্থির করেছিল, একটি নিরাপদ, ভালোবাসাময় পৃথিবী তৈরি করা, যেখানে তাদের সন্তান নিরাপদে বেড়ে উঠবে। মেঘ এবং নাতাশা জানতো এই পৃথিবী একদিন তাদের সন্তানের জন্য সত্যি একটা সুন্দর জায়গা হয়ে উঠবে, যদি তারা একসাথে লড়াই করে। তাদের একত্রিত শক্তি, ধৈর্য এবং দৃঢ়তা ছিল তাদের অমূল্য সম্পদ, যা কোনো বাধাই ভাঙতে সক্ষম।